আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম তোমাদের কাছে। আমরা আজকে একটা স্পেশাল লাইভ শোতে এসেছি। আমাদের আজকে লাইভ শোর মূল বিষয় হচ্ছে যেটা এখন সবচেয়ে ট্রেন্ডিং বিষয় তোমাদের মধ্যে, অর্থাৎ এইচএসসি 21 ব্যাচের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। এই শর্ট সিলেবাস নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি। আমি মোহাম্মদ নমির সত্তার অপার, বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা করেছি। আর আমার সাথে আছে আমি সৈয়দ আল নাহিয়ান, আমিও বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। তো আজকে আমরা তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকে আমরা দেখব যে এই যে শর্ট সিলেবাসটা আসলো, এই শর্ট সিলেবাসটা ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের ঠিক কোন জায়গায় প্রিপারেশন নিতে হবে, কতটুকু জোর দিতে হবে, কোন পোরশনটা তোমাদের কত ডিপ করে পড়তে হবে। ইনফ্যাক্ট তোমাদের যে সবচেয়ে কমন একটা প্রশ্ন যে ভাইয়া ফিজিক্সের সিলেবাস তো প্রায় 5টা করে দিয়েছে, 10টা অধ্যায়ের প্রত্যেক পত্রে 10টা না দিয়ে 5টা করে দিয়েছে, এই 5টা করে দেওয়াতে অ্যাডমিশনে কি প্রভাব পড়বে, এই সবগুলো জিনিস নিয়ে ডিটেইলসে আমরা আলোচনা করব আমি আর নাহিয়ান ভাইয়া। তো তোমাদের একটা কাজ আমি দিব। প্রথমত, যেহেতু আমাদের আজকে লাইভটা অনেক গুরুত্বপূর্ণ এইচএসসি 21 ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য, তো তোমরা এখনই তোমাদের যত বন্ধু আছে সবার মাঝে এই লাইভটি শেয়ার করে দাও, সবাইকে মেনশন করো। কারণ আমাদের এই আজকের লাইভ ক্লাসটি থেকে কিন্তু প্রত্যেকেই তোমরা অনেক ইনফরমেটিভ জিনিসগুলো জানতে পারবে। আমরা এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি যে কতটুকু কোন জায়গায় আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল হতে পারে। তোমাদের মোট কথা পুরো একটা ধারণা তোমরা পেয়ে যাবে এই অনিশ্চয়তার মুহূর্তে। তো চলো আমরা দেরি না করে আমরা চলে যাই আমাদের এইচএসসি 21 শর্ট সিলেবাস গাইডলাইন শোটাতে। তো আমরা যদি দেখি আমাদের সিলেবাসটা এখন হয়ে গিয়েছে কি শর্ট, রাইট? তো শর্ট সিলেবাসে কিন্তু প্রিপারেশনটা শর্ট হয়ে যায় না, আমি এটা বারে বারেই বলে থাকি। প্রিপারেশনটা কিন্তু সিলেবাসটা শর্ট হলো, প্রিপারেশন শর্ট করা যাবে না, প্রিপারেশন একটু ভিন্ন করতে হবে। সো সেই কি ভিন্নতাটা আমি আনবো প্রিপারেশনটাতে, তাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে আমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপার বইটার মধ্যে, তোমরা তো এতদিন ধরে ইন্টার করেছো, তোমরা কিন্তু জানতা না, গতকালের আগে জানতা না যে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস এতটা কমিয়ে দেওয়া হবে। তোমরা ধরে নিয়েছিলে ফিজিক্স ফার্স্ট পেপার বুঝি 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টারের উপরেই আমাদের আসলে পরীক্ষা হবে। সো এই 10টা চ্যাপ্টার তোমরা অনেকেই হয়তো টুকটাক হলেও কিছু পড়েছো, রাইট? সো টুকটাক হলেও এই 10টা চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের কিছু কিছু ধারণা আছে। কিন্তু গতকালের নোটিশের পরে কি দাঁড়ালো হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারগুলো হালকা হয়ে গেছে সেগুলো বাদ, আর যেগুলো আমাদের এখানে ব্লু হয়ে আসছে সেগুলো আমাদের কি সিলেবাসে আছে, বর্তমান সিলেবাসে আছে। আর উপরে রেড একটা মার্ক দেখতে পাচ্ছ, আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্ট অধ্যায়টা, সেটা রেড কেন? কারণ এটা থেকে আমাদের থিওরির যাবতীয় জিনিস নেই, আমাদের এটার মধ্যে থেকে শুধুমাত্র আছে কি, শুধুমাত্র আছে একটা ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল। তো মূলত পড়ার মতন জিনিস কিন্তু ভাইয়া যদি বলি আমাদের ভেক্টর, হ্যাঁ হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যা, কার্যকরী ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। তো ভাইয়া আপনার কি মনে হয় আসলে এই যে 10টা চ্যাপ্টার থেকে এখন 5টা চ্যাপ্টার আছে, তো এই 5টা চ্যাপ্টারের মধ্যে যেগুলো বাদ চলে গেল সেগুলো সম্বন্ধে আপনার কি ধারণা, সেগুলো আসলে অ্যাডমিশনে কিরকম ভূমিকা রাখতে পারে? আমি ওদের হয়ে প্রশ্নটা আপনাকে বললাম। অবশ্যই ঘটনা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাডমিশন তো একটু দূরের কথা, আমি যদি একটু ক্লোজ ভিউ থেকে বলি যে যেহেতু যে কোনো কারণেই হোক আমরা আসলে পড়াশোনার সিচুয়েশন থেকে একটু দূরে ছিলাম। সো এই মুহূর্তে যদি আসলে আমরা ছাত্রছাত্রীদের উপরে পুরো সিলেবাসে চাপিয়ে দিতাম, ওদের জন্য কিন্তু আসলে খুব বড় একটা বোঝা হয়ে যেত, এটা আই গেস আমরা সবাই স্বীকার করবো, তাই না? সো দিস ইজ ভাই, এটা আই গেস ওদের এইচএসসি পরীক্ষার জন্য হেল্পফুল অবশ্যই হবে। কিন্তু যেটা তুমি আমাকে প্রশ্ন করেছো অ্যাডমিশনের ইমপ্যাক্ট, এখানে যেটা দেখতে পাচ্ছি, যেমন আমরা এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি গতিবিদ্যা, হ্যাঁ, তারপর মহাকর্ষ বিকর্ষ, পদার্থিক গাঠনিক ধর্ম, তরঙ্গ, প্রতিটা টপিকেই কিন্তু এমন কিছু বেসিক আছে যেগুলো পরবর্তীতে ভর্তি পরীক্ষায় বলি অথবা হচ্ছে গিয়ে ভার্সিটির পরবর্তী পড়াশোনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তাই না? তো সেই সকল সিচুয়েশন গুলোকে কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড করব। বাট হ্যাঁ, এটুকু আমি অবশ্যই সবার জন্য বলে নিতে চাই, আমাদের মেইন ফোকাস এই শর্ট সিলেবাস, এই চ্যাপ্টারগুলোই থাকবে। পাশাপাশি আমরা কিছু এক্সট্রা ক্লাসে তাদেরকে হচ্ছে কি আপনারা যারা যারা ইনশাআল্লাহ এই কোর্সে জয়েন করবেন আমাদের সাথে, আপনাদের সেই অ্যাডমিশনের বেসিক ক্লিয়ার করার জন্য আমরা এই টপিকগুলো থেকে কিছু কিছু একদম যেগুলো না পড়ালেই না সেই বেসিকগুলো অবশ্যই আপনাদের জন্য বিল্ড করে দেব। কারণ আপনারা হয়তো জানেন, অপার বলেছে যে আমাদের কাছে এই কোর্সে যারা যারা রেজিস্টার্ড হচ্ছেন তারা কিন্তু এই ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো, ভিডিওগুলো শেষ পর্যন্ত রেকর্ডেড পেয়ে যাবে অ্যাডমিশন পর্যন্ত। আমাদের ভাই টার্গেট এখানে যদি আমরা দেখি সিলেবাসের মধ্যে, দেখেন ভাই অনেকগুলো হার্ডকোর অধ্যায় কিন্তু বাদ চলে গেছে। এক্স্যাক্টলি, যেমন পদার্থিক গাঠনিক ধর্ম, আমি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করছি। তো তোমরা যারাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই
টার্মটা খুব কাজে লাগতেছে। এক্স্যাক্টলি গতিবিদ্যা, এটা কিন্তু মেকানিক্স, ডাইনামিক্স এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় থাকে। হ্যাঁ, So, এটা তো যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাও না কেন এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হয়। তারপর তরঙ্গ, এটাও কিন্তু ভাই খুবই বোঝার একটা ডিপ বেসিক অধ্যায় ওদের যা ছিল এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, আর তরঙ্গর সম্পর্কে যদি ওরা আসলে ভালো মতো বেসিক ক্লিয়ার করতে না পারে, সেকেন্ড পেপারে গিয়েও কিন্তু ধাক্কা খেতে হবে আমাদেরকে। ইনফ্যাক্ট ভাই আমি তো আমার স্টুডেন্টসদেরকে এরকম বলি যে তোমাদের সিরিয়াল দিতে পড়তে হবে এরকম পর্যাবৃত্ত গতি প্রথমে পড়লে, তারপরে তরঙ্গ পড়বা, তরঙ্গের পরে ভৌত আলোক বিজ্ঞান পড়বা, তারপরে আধুনিক বলতে হবে, তাহলেই তুমি পুরো সিকোয়েন্সটা বুঝবা। কিন্তু এখন দেখেন এই পড়ার লাইনটার মধ্যে কিন্তু একটা ব্রেক চলে আসে। হ্যাঁ, এই ব্রেকটা কিন্তু আসলে অনেকের জন্য একটা টেনশনের কারণ এখন। জি। কিন্তু আমরা আমাদের দিক থেকে এটুকু বলতে চাই যে এই টেনশনের কারণটা আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের কাছ থেকে দূর করার চেষ্টা করবো। সেটা হচ্ছে ওই যে কিছু এক্সট্রা ক্লাস যেগুলো হয়তো বা আমাদের পরীক্ষার জন্য খুব একটা প্রয়োজন হবে না, কারণ অ্যাজ ইউ নো শর্ট সিলেবাসের জন্য নেই আমাদের, বাট অ্যাডমিশনের জন্য লাগবে এবং সেগুলোকে আমরা অবশ্যই অ্যাড্রেস করব। জি, যেমন তরঙ্গের ক্ষেত্রে আমরা ব্যাটিচার পড়ি, কিন্তু আমরা ভাই ইয়ং এন্ড সেটাতে যাব, সো দ্যাট তাদের ক্ষেত্রে সুবিধা হবে যে রিলেট করতে পারবে যে ভাই কোথা থেকে আসলে কোন জিনিসটা আসলো। তো যে বাকি থাকা চ্যাপ্টার গুলো ভাইয়া, যেগুলো আসলে ওদের মূল সিলেবাসে আছে, যেগুলোতে আমরা একদম আমরা টার্গেট নিচ্ছি যে জিরো থেকে এগুলো আমরা ওদেরকে হিরো বানিয়ে দেব ইনশাআল্লাহ। তো এই জিরো থেকে ওদেরকে যে পড়ানোর যে চ্যাপ্টার গুলো রয়েছে, অর্থাৎ আমাদের এই অংশগুলো নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। আর যেগুলো আমরা অলরেডি দেখলাম যে বাদ চলে গিয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা পড়াবো। আমরা বলেছি এক্সট্রা ক্লাস আকারে, যেন এমন না হয় একটা প্রেসার ফিল করে, এমন ভাবে আমরা পড়াবো যে আমরা বলি নিব এটা একটা এক্সট্রা ক্লাস, এটা তোমাদের কাজে লাগবে কখন তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়ে পার হবে, তখন তোমরা এই ক্লাসগুলো আবার এসে এই জায়গায় দেখে নিতে পারবে। তো তোমাদের যেন বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। অ্যাডমিশন স্টাইলে ওই জিনিসগুলোতে আমরা ছোট্ট করে বেসিক টাচ করে যাব, যেন সো দ্যাট তোমাদের পরবর্তী যখন যেখানেই অ্যাডমিশনে পড়ো তোমাদের যেন ইজি হয়, তোমাদের যেন মনে না হয় যে এই জিনিসটা একদম নতুন করে শিখতে হচ্ছে। এখানে আমি একটু ছোট কথা অ্যাড করি ওদের জন্য, সেটা হচ্ছে এই ভয় পাওয়ার দরকার নাই যে শর্ট সিলেবাসের মধ্যে আমরা ওগুলো পড়বো আবার এগুলো পড়বো, কিভাবে আমরা কি তালগোল পাকিয়ে ফেলবো কিনা। আমরা যেটা সাজেস্ট করবো এই এক্সট্রা ক্লাস যেগুলো, সেগুলোকে হচ্ছে কি পরীক্ষার আগে বড় করে দেখার দরকার আছে। পরীক্ষার আগে হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো ক্লাসগুলো নিয়ে রাখবো, কিন্তু সেগুলো তোমরা পরীক্ষার পরে যখন এইচএসসি পরীক্ষা শেষ অ্যাডমিশনের প্রিপারেশন জন্য শুরু করবা, তখন তোমরা দেখে নিলা। বা যদি তোমরা চাও যে না শর্ট সিলেবাসের টপিকগুলোকে ভালো করে বুঝতে চাই এবং এই দু একটা ক্লাস করতে আসলে আমার খুব একটা কষ্ট হবে না, যদি এতটুকু মনোবল আমরা রাখতে পারি, তাহলে আশা করি আপনাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ, তাই না? যে ক্লাসগুলো করে ফেললাম। তো আমাদের এই পাঁচটা সিলেবাস, পাঁচটা যে চ্যাপ্টার রয়েছে ফার্স্ট পেপারে, সেটা নিয়ে তো আমরা ডিটেইলস প্রত্যেকটার ভিতরে ঢুকে আলোচনা করব। তার আগে জানিয়ে দিই, তোমরা যারা এই লাইভটা দেখছো, তোমাদের তো মনে নিশ্চয়ই আরো অনেক প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা কমেন্টে করতে থাকো। আমরা ফিজিক্স ফার্স্ট পেপারটা দেখার পরে তোমাদের কমেন্ট অনেকক্ষণ পড়বো, তারপর আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে যাব। সো আমরা চলে যাই ভাই তাহলে। অবশ্যই। তো ভাই ভেক্টরটা নিয়ে যদি দেখি, আমরা কিন্তু দেখলাম যে বোর্ড কর্তৃক যে সিলেবাস শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে, এই শর্ট সিলেবাসে শুধু যে ভেক্টর চ্যাপ্টারটা দেওয়া হয়েছে তা কিন্তু না, ভেক্টরের মধ্যেও কিন্তু আরো অনেকগুলো টপিক তারা সিলেক্ট করে দিয়েছে, আর অনেকগুলো টপিক কিন্তু নাই। এবং এটা শুধুমাত্র ভেক্টরের জন্য না, প্রতিটা চ্যাপ্টারই আংশিক লেখা, মন্তব্যতে আংশিক লেখা। সো আমরা দেখি ভেক্টরের মধ্যে তারা কি কি পাবে। সো ভেক্টরের মধ্যে দেওয়া ছিল ধর্ম চিহ্ন, অর্থাৎ বেসিক যে আইডিয়াগুলো, সেগুলো তো লাগবেই, সেগুলো তোমাকে না দিলেও তোমার পড়তে হবে আসলে, কারণ না হলে তুমি পরে জিনিসগুলো বুঝতে পারবে না। তারপরে আমরা যদি নিচে যাই, তাহলে আমরা দেখি যে ভেক্টরের প্রকাশ, বিশেষ ভেক্টর। তো এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছেন যে বিশেষ ভেক্টর আছে আমাদের একক ভেক্টর, নাম ভেক্টর, মানে যেগুলো আমাদের জ্ঞানমূলকে আসতো, যেগুলো আমাদের অনুধাবনে আসতো, সেই জ্ঞানমূলক অনুধাবনের জিনিসগুলো কিন্তু বোর্ড কর্তৃক সিলেক্টেড করে দিয়েছে। আর তোমার মনে আছে আমাদের অনেকগুলো পড়তে হতো, আমরাও তোমাদের পড়াতাম, তাই না? কিন্তু এখন কিন্তু তাদের জন্য আসলে ব্যাপারটা এরকম না, অনেক শর্ট হয়ে গেছে আসলে শর্ট সিলেবাস, রাইট? জি। আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর রাশি জ্যামিতিক যোজন, যোগযোজন, এই জিনিসটা থাকবে অবশ্যই, এটা একদম ফান্ডামেন্টাল জিনিস, কারণ এটা ছাড়া তো আসলে ভেক্টরকে আমরা বিল্ড করতে পারবো না, তাই না? আর ভাইয়া দেখতে পাচ্ছি লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন। এটার ক্ষেত্রে আমার মনে হয় ভাইয়া তারা যে ম্যাপ করতো নদী নৌকার ম্যাপ গুলো, তারপর বৃষ্টি ছাতার ম্যাপ, যেগুলো আপেক্ষিক বেগ বলে, আপেক্ষিক বেগের ম্যাপ গুলো, এইগুলো কিন্তু সব এই লেখাটার মধ্যে কভার হয়ে যাবে। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমার মতে এইচএসসি পরীক্ষার জন্য, কারণ এই জায়গাটা থেকে ম্যাথ আসবে, সব সময় আসতো। এবং যেহেতু শর্ট সিলেবাস হয়ে গেছে প্লাস অনেকগুলো চ্যাপ্টার বাদ পড়ে গেছে, আমাদেরকে বুঝতে হবে এদের কিন্তু গুরুত্ব অনেক বেড়ে গেছে এখন আমাদের কাছে, গ্র্যাভিটি বেড়ে গেছে অন্য কথায় বলতে গেলে। জি, মানে এই অংশটা থেকে এখন আগের থেকে আরো বেশি গুরুত্ব নিয়ে পড়তে হবে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য। তারপরে যদি আমি চলে আসি, তারপরে আমরা দেখছি ত্রিমাত্রিক আয়তাকার আকারে ভেক্টরের বিভাজন, অর্থাৎ আমরা ত্রিমাত্রিক ax a ভেক্টর ইকুয়াল টু ax ay az, এই জিনিসগুলো কিন্তু তাদের জানতে হবে যে ax কি, x অক্ষ বরাবর a ভেক্টর অভিক্ষেপ, এই কনসেপ্টগুলো কিন্তু তাদের ক্লিয়ার থাকতে হবে বলে মনে হয় ভাই আমার। অবশ্যই। এছাড়াও আরো কিছু আছে, স্কেলার আর ভেক্টরের গুণন।
অর্থাৎ ডট গুণন আর ক্রস গুণন যে আছে, সেই ডট গুণন আর ক্রস গুণন এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। তো আমরা কিন্তু ভাই দেখতেছি একটা মজার পার্ট কি খেয়াল করছেন? এটা হচ্ছে গিয়ে ভেক্টর ক্যালকুলাস, যেটা নিয়ে আমরা প্রতি বছর প্রশ্ন পাই যে ভাইয়া এটা কিভাবে পড়বো, এটা তো ভাই ঠিকমতো বুঝি না, সেটা কিন্তু আসলে এবার বাদ হয়ে গেছে, এবার কিন্তু নাই শর্ট সিলেবাসে। জি, তো আমাদের কিন্তু এখানে বোঝা যাচ্ছে ব্যাপারটা যে স্টুডেন্টসরা কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই যে কঠিন টপিকগুলো ওরা বারবার বলতো এই জিনিসগুলো বুঝি না, এই জিনিসগুলো বুঝি না, এই জিনিসগুলো কিন্তু এবার ঝামেলা পোহাতে হচ্ছে না তাদের। এক্স্যাক্টলি, এবং আশা করি আপনারা এতে করে একটু হলেও এখন মেন্টালি ফ্রেশ ফিল করছেন, ঠিক আছে? এবং আশা করি আমাদের সাথে থাকেন, আপনারা সবাই জয়েন করেন, আমরা আরো অনেক কথাবার্তা বলবো, আপনারা আরো ইনশাআল্লাহ একটু একটু করে বেটার ফিল করবেন। এক্স্যাক্টলি। তো ভাই ভেক্টরটা সম্বন্ধে আপনার কি ধারণা যে এটাতে কোথা থেকে প্রশ্নগুলো আসতে পারে? প্রথমত যদি আমরা হচ্ছে কি সৃজনশীল স্টেম অনুযায়ী চিন্তা করি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে কি টপিক কমে গেছে, হ্যাঁ, তো এখান থেকে কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে বেশ ভালো প্রশ্ন আসতে পারে, রাইট? এই টপিকগুলো আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো হচ্ছে কি আমাদের উচ্চতর দক্ষতা এবং প্রয়োগে আসে, সেগুলোর জন্য ওই যে অপার যেটা বললো নদী নৌকা, তারপর বৃষ্টির অঙ্ক, তারপর হচ্ছে গিয়ে স্কেলার গুণন ডট গুণনের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে সমান্তরাল হওয়া, তারপর লম্ব হওয়ার যে শর্তগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলতে পারি, তাই না? এগুলো নিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে আমাদের জন্য। আর ত্রিমাত্রিক আয়তাকার আকারের ভেক্টর বিভাজন যেটা পার্ট, এখান থেকেও আমরা অবশ্যই কিছু কিছু এমসিকিউ এখান থেকে কিন্তু প্রতি বছর আসে, তাই না? এই এমসিকিউ গুলো এবং এগুলো থেকে সবথেকে বড় ব্যাপার কি যে নাম্বার খুব সহজে জোগাড় করে ফেলা যায়। আর এখন কিন্তু এই নাম্বারগুলোর ভ্যালু আরো বেশি বেড়ে গিয়েছে, কারণ সিলেবাসটা ছোট হয়ে গিয়েছে তোমাদের, তার মানে প্রত্যেকটা অংশের প্রতি গুরুত্ব কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। এখন কিন্তু ছোটখাটো জায়গায় ভুল করলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস, ওদের সিলেবাস শর্ট হয়েছে কিন্তু নাম্বার বন্টন শর্ট হয়নি। ওদের কোশ্চেন কিন্তু ঠিক আগের মতোই হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 25 নাম্বার ব্যবহারিক, 75 হচ্ছে কি তাদের তত্ত্বীয় পরীক্ষা, এর মধ্যে আবার সিকিউর জন্য যেটা আমরা বলি রিটেন পরীক্ষা, সেখানে কোথায় কত 50 রিটেন পরীক্ষার ক্ষেত্রে ভাই 8টা সিরিজ 5টা অ্যানসার 50 মার্কস এক্স্যাক্টলি 50, আর বাকিটুকু হচ্ছে কি আমাদের জন্য এমসিকিউ তে। সো এই যে নাম্বারগুলো আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আর ভালো করে পড়লেই কিন্তু এগুলো আমরা কভার করতে পারবো, বুঝতেই পারছেন আপনারা যারা যারা এগুলো ভাই আমার কাছে মনে হয় যে যদি জিরো থেকে স্টার্ট করে, এখন থেকে মনোনিবেশ করে যে না সে পড়বে, তাহলে কিন্তু এগুলো ভাই সে ভালো মতো 100% অবশ্যই ক্লিয়ার করতে পারবে। আমরা অবশ্যই এটা আপনাদেরকে বলতে পারি, কারণ সিলেবাস তো আলটিমেটলি বুঝতেই পারছেন যে অনেক কিছু কিন্তু আমরা বাইপাস করে চলে আসছি। জি, তাহলে পরের অধ্যায়ে আমরা চলে যাই। পরে আমরা দেখছি নিউটনীয় বলবিদ্যা, মাঝখানে কিন্তু গতিবিদ্যা অধ্যায়টা বাদ চলে গিয়েছে, বাট কি আছে পার্ট আছে। আমরা বলছি আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায় যদি দেখি ভাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বলের সংজ্ঞামূলক ধারণা। বলের সংজ্ঞামূলক ধারণা যখন বলছি, তার মানে বলের সংজ্ঞামূলক ধারণা আসলে কি? যা জড়তা ভাঙার চেষ্টা করে বা জড়তা ভাঙে। সো প্রথম সূত্র কিন্তু চলে আসবে এখানে, তাই না? যদিও প্রথম সূত্রের কথা আমরা দেখতে পাচ্ছি না এখানে কোথাও, বাট আমি বলতে পারি সার্টলি বলে দিয়েছে তারা, যেখানে আছে এইটা হচ্ছে যে একটা কথা আছে না, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। সো এটা হচ্ছে সেই ইশারা, আমরা ধরে নিতে পারি। তারপর গতির দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক, নিউটনের গতিসূত্রের ব্যবহারগুলো নিয়ে যখন কথা বলছি, ঘোড়ার গাড়ি, নৌকার গুণ টানা, বন্দুকের গুলি ছাড়া, মহাশূন্যে অভিযান, এই টপিকগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়। যে প্রত্যেকটা থেকে কিন্তু ম্যাথ সম্ভব। হ্যাঁ অবশ্যই, নৌকার গুণ টানা নিয়ে আমরা বলি যে স্রোতের বেগটাকে নামিয়ে করে দিচ্ছে। তারপর বন্দুকের গুলি ছাড়া বন্দুকের যে পশ্চাৎ বেগের ব্যাপার, মহাশূন্যে অভিযান, অবশ্যই এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এখন, কারণ আগে অনেক সময় আমরা বাইপাস করার সুযোগ পেতাম, কারণ রকেটের যে কনসেপ্টগুলো অনেকগুলো জায়গায় পড়াতোই না, মানে ইম্পর্টেন্ট ছিল, বাট এখন কিন্তু ইম্পর্টেন্স অবশ্যই, কারণ গতিবিদ্যা বাইপাস, তারপর হচ্ছে আরো সামনে দেখবো টপিকগুলো বাইপাস। তো এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি আমি যাই, তারপরে আমরা দেখছি যে নিউটনের গতির সূত্রের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা আছে। এখানে রৈখিক কৌণিক দুইটা পার্টি কিন্তু আছে আমাদের, কিন্তু এই চ্যাপ্টারে বলতে পারি ভাইয়া এই চ্যাপ্টারে কিন্তু খুব বেশি অংশ বাদ যায়নি। জাস্ট একটা জিনিস আমার কাছে মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষের একটা পার্ট ছিল, তো স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ সেটাকে দেখতে পাচ্ছি না, বাট সেটা ছাড়া বাকিগুলো কিন্তু মোটামুটি সবগুলো কভার হয়ে যাচ্ছে। নিত্য ভরবেগের নিত্যতা, এটা থেকে তো খুবই ম্যাথ আসে, অবশ্যই অনেক ধরনের ম্যাথ সম্ভব। আর এখানে একটা কথা বলছি, নিউটনের দ্বিতীয় সূত্র যেহেতু আছে, তৃতীয় সূত্র যেহেতু আছে, এখান থেকে ভরবেগের সংরক্ষণ যখন যাব, F = mf, নিজ বল সমান ভর ইনটু ত্বরণ, যখন চলে আসবে, ত্বরণ আসা মানেই বেগ আছে, জি আদি বেগ আছে, শেষ বেগ আছে, দূরত্ব আছে। আমরা কিন্তু তাহলে এক্সপেক্ট করতে পারি যে এখানে গতিবিদ্যার কিছু হলো টাচ আমরা পাবো। আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টারটাই কিন্তু অ্যাকচুয়ালি গতিবিদ্যা v = u + at এই সূত্রগুলো কভার করে ফেলছে। এক্স্যাক্টলি, তাছাড়া তো আমরা আসলে এখানে আসতে পারবো না, মানে গতিবিদ্যাটা ডাইরেক্টলি নাই, বাট ইনডিরেক্টলি কিন্তু আছে। হ্যাঁ সেটাই। সো আমাদেরকে ওগুলো যে প্র্যাকটিস করতে হবে না, এই ইনফ্যাক্ট ব্যাপারটা আমারও মনে আছে ভাই, আমি ওদের যখন কোর্স করাতাম তখন আমি
এরকম ম্যাথ দিয়েছিলাম যে নিউটনিয়ান বলের ভিতরে সেটা প্রাসের একটা সংযোগ। হ্যাঁ, এটা করা যে যায়। ভরবেগ মিলিত বস্তুর বেগ এত হলো, এখন মিলিত বস্তুটা কত দূরে যেয়ে পড়বে একটা গাছের চূড়া থেকে। সো এটা কিন্তু প্রাসও চাইলে দিয়ে দেওয়া যায়, এক্স্যাক্টলি যেটা গতিবিদ্যার আমি পড়া। ব্যাপারে কথা বলছি যে একটা পাখির ভিতরে জি। গুলি ঢুকছে, তারপর পাখি জি। কতটুকু দূরে পড়ে যাচ্ছে। জি। হ্যাঁ 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 ভাই, এই চমৎকার। ম্যাথ গুলো কিন্তু ভাই মানে খুবই গতিবিদ্যা interesting। গতিবিদ্যা থেকেও চলে আসে, আর হুম। এগুলো কিন্তু তারা বাদ দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। সো এই কনসেপ্টগুলো অবশ্যই। প্রাসের যে সূত্রগুলো আছে, গতিবিদ্যা নাই, প্রাসের সূত্রগুলো আমাদের আইডিয়াতে থাকতে হবে কিন্তু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তো তারপরে আমি যদি চলে আসি হ্যাঁ আমাদের টর্ক, জড়তার ধর্ম এবং কৌণিক ত্বরণ। হ্যাঁ, এই জিনিসগুলো রয়েছে। সো টর্ক ফান্ডামেন্টাল একটা জিনিস, এটা লাগবেই অবশ্যই, কারণ কৌণিক গতির আমাদের জন্য। যে সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, সো এগুলোতে খুব বেশি লাগে। সো প্রয়োজন এই এগুলো। জিনিসগুলো তোমাদের ভালো করে অ্যাকচুয়ালি আয়ত্ত করতে হবে। টর্ক জিনিসটা একদম সিম্পল, তোমরা আশা করি আমাদের ক্লাসগুলোতে একদম আইডিয়াগুলো নিজের মতন করে ক্লিয়ার করে ফেলতে পারবে। আর আমাদের এইচএসসি ক্লাস কোর্সে একটু অ্যাড করি এখানে আমরাই কিন্তু ক্লাস দিচ্ছি, আমি নাজিয়ান এবং অপার মিলে কিন্তু আমরা ক্লাসগুলো নিব। সো আশা করি এই টপিকের যে কনফিউশন গুলো আছে, যেগুলো যদি এখন আপনাদের মাথায় আসছে, সবগুলোই আমরা ক্লিয়ার করার সুযোগ পাবো। আমাদের কিছু কোয়েশ্চেন ছিল ব্যাকএন্ড থেকে, অনেক স্টুডেন্ট তোমাদের ক্লাসগুলো দেখতেছে, তো আমি কিছু কোয়েশ্চেন করতে চাই। জি, আমি ওকে শিওর Yes. আপনি প্রশ্ন করতে পারেন। সো আরিফুর রহমান কোয়েশ্চেন করেছে যে ভাইয়া আমরা কি এখন একটা চ্যাপ্টার পুরোটা পড়বো, নাকি যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছে শুধু ওই টপিকগুলোই পড়বো? না হ্যাঁ ভাই, আপনি বলেন। আমার কাছে মনে হয় আপাতত এইচএসসি পরীক্ষাটাকে সামনে রেখে একটা চ্যাপ্টারে যেই টপিকগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে সেগুলোকে পড়বো অবশ্যই, কিন্তু তার জন্য যদি এরকম হয় যে কোনো একটা বেসিক আমাদের এখানে মেনশন করা নাই, কিন্তু ওই টপিকটা বুঝতে হলে আমাদের বেসিকটা পড়ে আসা উচিত, তাহলে আমার কাছে মনে হয় সেটা একটু হলেও টাচ আপ করে আসা উচিত, অতটা গ্র্যাভিটি। যেমন একটু আগে আমরা বললাম, তুমি যে প্রশ্নটা করেছো তুমি যদি শুনে থাকো, যে একটু আগে আমরা বললাম যে প্রাসের ব্যাপারটা কিন্তু চলে আসছে এই জায়গাটার মধ্যে। তো প্রাসের ব্যাপারটা চলে আসছে মানে কি, আর তোমার কিন্তু বুঝতে হবে প্রাসের সূত্রগুলো না জেনে কিন্তু তুমি এটা পড়লেই ভাবলে হবে না যে এটা থেকে 100% মার্কস তুমি পেয়ে যেতে পারো। যদি একটু প্রাস দিয়ে দেয় তখন কিন্তু তুমি আটকে যেতে পারবে যদি প্রাসটা ভালো করে না জানা থাকে। সো এর জন্যই আসলে আমাদের ক্র্যাশ কোর্সটা ভাই এভাবেই ডিজাইন করা, যেন ওরা যদি নাও বুঝতে পারে এটাতে ওদের ব্যাকগ্রাউন্ডে কি লাগবে সেই জিনিসটা যেন আমরা ওদেরকে জানিয়ে প্রোভাইড দিতে করতে পারি। পারি। বেসিক্যালি অল সিনারিও কভার করার চেষ্টা করছি আমরা, তাই না? জি ভাই, আমার দ্বিতীয় প্রশ্ন আছে স্যার। অবশ্যই স্যার। এটা গৌরী দিয়ে করেছে যে কোয়েশ্চেন, আমি যে কোয়েশ্চেন গুলো অনেকেই করেছে ওই কোয়েশ্চেন গুলো আমি তুলে ধরছি এখানে, জি, জি। যেহেতু তোমরা এখন মোবাইল হাতে নেই, হ্যাঁ। আমার হাতে ল্যাপটপ। সো জিজ্ঞাসা করেছে ভাই ফিজিক্স সেকেন্ড পেপারে যা যা পড়েছি ম্যাক্সিমাম বাদ দিয়ে দিয়েছে, এখন অনেক ফ্রাস্ট্রেটেড লাগছে, কনফিডেন্স পাচ্ছি না, অনেক কনফিউশনের মধ্যে মাথা ঘুরপাক খাচ্ছে, কি করব? সেম কোয়েশ্চেন ধরে আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে যে যেই কোয়েশ্চন পরেগুলো অলরেডি পড়ে ফেলেছে ওগুলোকে আজীবনের জন্য মাথা থেকে ডিলিট করে দিবে, নাকি অ্যাডমিশনের জন্য রিসাইকেল বিনে রেখে দিবে? এনি ফ্রাস্ট্রেশন নিয়ে কি করবে? এগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু এখন ফিজিক্স ফার্স্ট পেপার আছে, ফিজিক্স সেকেন্ড পেপার, আমরা ধরে ধরে টপিকগুলো বলবো, তারপরে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে সামারি টানছি। তাও তোমরা যেহেতু প্রশ্নটা করেছো আমি ছোট করে উত্তর দিয়ে দিই। যেই নলেজটা তুমি গেইন করেছো ওই নলেজটা কিন্তু তোমার জন্য একটা অ্যাসেট। এই জিনিসটা তুমি দেখবা যে এখানে বা সামনে কাজে লাগছে। সো আমি বলবো না যে এটা জোর করে ভুলতে হবে, বরং এটা যদি পারো, সময় যদি সুযোগ হয় একটু দেখে নিবা। কারণ এমন, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আমাদের ব্যাচের সময় এই ঘটনাটা ঘটেছিল ভাইয়া। আমি 15 ব্যাচে ছিলাম, তো 15 ব্যাচে হঠাৎ করে বই চেঞ্জ হয়। হঠাৎ করে বই চেঞ্জ হওয়ার ফলে আমরা ভাবতাম যে নতুন বই থেকে বুঝি সব প্রশ্ন হবে। আগে বই ছিল 600 পেজের, আমাদের বই 250 পেজ হয়ে গেছে। সো আমরা ভাবতাম 250 পেজের বই থেকে সব হবে, কিন্তু বাস্তবতা যেটা দেখলাম যে এইচএসসি তে 250 পেজ থেকেই হয়েছে, সমস্যা হয়নি। বাট অ্যাডমিশনে আমরা যখন অ্যাপিয়ার করলাম তখন দেখলাম ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি থেকে সেই পুরনো বই থেকে সেই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমার কাছে তখন মনে হয়েছিল যে ইস, আমার আসলে ওই জিনিসটা ছেড়ে দেওয়া উচিত হয়নি, ওই জিনিসটা যদি জানা থাকতো হয়তো আমি আরো বেটার কিছু করতে পারতাম। বাট আল্লাহর রহমতে আমার চান্স হয়ে গিয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আমার মতো সৌভাগ্যটা হয়নি। সো অনেকে কিন্তু দেখা যাবে যে ওই আশায় বসে থাকলে একটু হোঁচট খেয়ে পেছনে চলে যেতে পারে। সো আমাদের সাজেশন থাকবে অলরেডি যা পড়েছো সেটা তোমার জন্য অ্যাসেট, সেটা তোমার লস না, এটা তোমার জন্য অ্যাসেট, এটা তোমার জীবনে একটা না একটা জায়গায় যে কাজে লাগবে। আর আপাতত যেহেতু শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে এগুলোতে বেশি গুরুত্ব দিবা, আর সাথে অবশ্যই একজন গাইডলাইন, যেমন আমরা যেমন তোমাদেরকে গাইড করছি এই গাইডগুলো ফলো করবা। যেমন আমরা বলে দিচ্ছি কিন্তু কোনটার আগে কি পড়া লাগবে, কোনটার আগে কোনটার মধ্যে কি ঢুকিয়ে দিতে পারে, এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন এই আলোচনা গুরুত্বপূর্ণ? কারণ তুমি হয়তো তুমি জুম আউট করা পিকচারটা দেখতেছো না, আমরা হয়তো বাইরে থেকে অ্যাডমিশনটাতে কি আসতে পারে অনেক বছর পর আমি আর নাহিন ভাই পড়ানোর কারণে দেখতেছি যে কি কি আসে। সো তখন আমরা আসলে বুঝতে পারি যে এটার সাথে এটা রিলেট করে দিতে পারে, কানেক্ট করে দিতে পারে। সো এই আলোচনাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনলে আশা করি আজকের লাইভ সেশনটা শেষে অনেক ভালো ইনফরমেশন নিয়ে তোমরা পড়াশোনা করতে বসতে পারবে। আমার কাছে কি স্যার আর একটা কোশ্চেন হবে? অবশ্যই। জি। আচ্ছা, সো এরপরে আরেকটা যে কোশ্চেন আছে যে অ্যাডমিশনের তো ধরাবাঁধা কোনো সিলেবাস নেই,
সো তখন যে কি করব, এখন কি ভাই শুধু এইচএসসি তে ফোকাস করবো নাকি 5 মাস সময় দুটো নিয়ে ফোকাস করা উচিত? এটা সবাই আসলে অ্যাডমিশন নিয়ে এত এত বেশি প্যারা খাচ্ছে, এই কোশ্চেন গুলো আমি আসলে রিলেট করতে পারতেছি, কারণ মানে আমরা আসলে দিয়ে এসেছি এবং অনেকদিন ধরে আমি এই ছেলে পেলেদেরকে পড়াচ্ছি। ঘটনা হচ্ছে কি, আমার মনে হয় যে আপাতত আমরা হচ্ছে গিয়ে দুটোকেই এমন ভাবে ব্যালেন্স করি যাতে করে আমাদের সবকিছুকেই আমরা টার্গেট করে রাখতে পারি। যেমন যেটা বলছিলাম যে গতিবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু আমাদের এখানে নাই, কিন্তু আমাদের বলবিদ্যা চ্যাপ্টারটা আছে। সো বলবিদ্যার অনেকগুলো কনসেপ্টকে বোঝার জন্য আমার গতিবিদ্যার একটু একটু হলেও পড়ে আসতে হবে, তাই না? সো অ্যাডমিশনের কি হয় সেটা তো পরে ঘোষণা আসবে ইনশাআল্লাহ, এবং আমি যতটুকু বিলিভ করি ঘোষণাটা এমন ভাবেই আসবে যাতে করে সবাই স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, এক্স্যাক্টলি, সবাই যেন বুঝতে পারে এবং সবাই যেন প্রস্তুতি নিতে পারে, ঠিক আছে? সো আপাতত আমরা শর্ট সিলেবাসকে টার্গেট করে আগাই এবং তার ফাঁকে ফাঁকে যখনই সময় পাবো, যতটুকু সময় স্পেয়ার করতে পারবো, যদি প্রয়োজন মনে করি আমরা এই বেসিক গুলোকেও ছাড়বো না, এবং আমরা তো সেই ক্লাসগুলো অবশ্যই অফার করবো এক্সট্রা ক্লাসে। আমরা এক্সট্রা ক্লাস হিসেবে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের আলাদা করে দিয়ে দিব, এর জন্য যে এটা এই আমরা বলেই দিব ক্লাসগুলো নেওয়ার আগে যে এই ক্লাসটা যেটা আমরা নিচ্ছি সেটা কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য হেল্পফুল। সো এই ক্লাসটা তোমার এখনই যে দেখতে হবে যদি তোমার প্রেশার ক্রিয়েট হয়, সো এখন তুমি দেখো না, বাট এই ক্লাসটা গ্রুপে থাকবে, এই ক্লাসটা আমাদের সফটওয়্যারে থাকবে, তুমি এনি টাইম অ্যাডমিশন পর্যন্ত দেখে নিতে পারবে। আর ক্লাসগুলো স্যার কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত অ্যাক্সেস পাবে? অয়ন খান জিজ্ঞাসা করেছে। আমাদের ভাইয়া কোর্সটা আমরা শুরু করে দিচ্ছি 10 ফেব্রুয়ারি থেকে। আমি নাইয়াম ভাই ইনশাআল্লাহ আমরা রুটিন পাবলিশ করে দিব, উইকে তোমরা একটা ফিক্সড টাইমে দেখতে পারবা যে ফিজিক্স ক্লাস এই সময় হচ্ছে, বাংলা এই সময় হচ্ছে, মানে একটা এনভায়রনমেন্টটা এমন হবে যে একটা পড়াশোনা করার জন্য এক্স্যাক্টলি, তো মানে ওদের একটা রুটিন লাইফে যেন নিয়ে আসতে পারি, সেজন্যই আমরা রুটিনটা তো পাবলিশ করে দিব 9 ফেব্রুয়ারিতে। 10 ফেব্রুয়ারি থেকে তোমরা ইনশাআল্লাহ আমাদের সাথে সবগুলো ক্লাসে জয়েন করে থাকতে পারবে। আর এই ক্লাসগুলো আমি তো বললামই, আমাদের তো ইচ্ছা আছে সবসময় রেখে দেওয়ার 2021-এ তোমাদের যতদিন পর্যন্ত না সবগুলো অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই ক্লাসগুলো তোমরা অ্যাভেলেবল হয়ে পাবে। আর অনেকে জিজ্ঞাসা করছে এটা কি শুধুমাত্র পদার্থবিজ্ঞানের জন্য হচ্ছে নাকি সকল সাবজেক্টের জন্য? সকল সাবজেক্ট সকল বিভাগের জন্য, সকল সাবজেক্ট সকল বিভাগের জন্য, সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগ। আমি আর নাহিয়ান ভাই দুইজন মিলে ক্র্যাশ কোর্সে ফিজিক্স নিচ্ছি, তাই আমরা আজকে এখানে ইনশাআল্লাহ সামনে কেমিস্ট্রি যিনি নেবেন, কেমিস্ট্রিটা তিনি বুঝাবেন, সো দ্যাট তোমরা একদম এক্সপেরিয়েন্সড পারসন থেকে তোমাদের মতামতটা পাও। এন্ড ফাইনালি অনেকে বিশ্বাস করতেছে না যে পর্দার পিছে আমি আছি, অনেকে ভাবছে যে অন্য কেউ মিথ্যা কথা বলছে। আমি তাই এখানে চলে আসতে যাচ্ছি একটু ক্যামেরার সামনে। আমি থাকতে চাইছিলাম বাট অপার আমাকে থাকতে দেয়নি, বলছে ভাবতে পদার্থবিজ্ঞান পারেন না। আমি বেশি করে নিয়ে আসবো ইংলিশের ইনশাআল্লাহ আমি স্ক্রিন টাইম নিচ্ছি না, তোমরা থাকো এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে জানাও। তার আমরা চেষ্টা করছি এইচএসসি সায়েন্স আর্টস কমার্স সবার সকল সাবজেক্টে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে, মানে একদম ফাউন্ডেশন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত পুরো প্রিপারেশনটা যেন এটার মধ্যে দিয়ে হয়ে যায় সেই চেষ্টা করার। অপার নাহিয়ান অনেক কষ্ট করছে, ওদের সময় নষ্ট করবো না, স্যাররা বাকিটাই আগাম। আচ্ছা আমরা পরের আলোচনায় চলে যাই। আমরা কিন্তু ভাই দেখুন যে টর্ক জড়তার ভাবে এগুলো তো লাগে বললাম, আর এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে কি আমাদের কৌণিক ভরবেগের নিত্যতা, কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল, দ্যাট মিন্স রাস্তার ব্যাংকিং এর পার্টগুলো কিন্তু অবশ্যই বাদ কিন্তু যাচ্ছে না। ছেলে পেলে আপনারা মনে করতে পারেন যে বাদ যাচ্ছে, বা দেখেন কেন্দ্রমুখী এবং বিমুখী বলের ধারণার পাশাপাশি ব্যবহার নিয়েও আমরা আলোচনা করব। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মনে আছে কি না, সুতার ঘূর্ণন, জি ভাই, যে উপরে টান নিচে টান, কখন ঢিল পড়বে কখন ছেড়ে যেতে পারে, এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু এই ম্যাথগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এই ব্যবহার পাঠটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো চলে আসে। এক্স্যাক্টলি, সো এক একটা ওয়ার্ড কিন্তু এখানে অনেক কিছু মিন করে এই সিলেবাস। এটাই কারণ শর্ট সিলেবাস বুঝে ব্যাপারটা হচ্ছে ঘনত্ব বেড়ে গেছে। চিন্তা করেন ফিজিক্সের ভাষায় যদি বলি যে আমাদের আয়তন যদি সেম থেকে, ওখানে হচ্ছে কি আলটিমেটলি ভর যদি সেম থেকে আয়তন যদি কমে যায়, সো ঘনত্ব তো অবশ্যই আমাদের এখানে বাড়বে। তবে আমরা পরের আলোচনাটা চলে যাই, একটা ব্যবহারিক আছে, প্র্যাকটিক্যাল আছে। সব প্র্যাকটিক্যালটা আশা করি এবার শিথিলভাবেই হবে, যেহেতু করোনা ক্রাইসিসে তোমরা বলতে গেলে প্র্যাকটিক্যাল গুলো দেখে নিতে হবে, সো এটা নিয়ে তেমন সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো পরবর্তী চলে আসি এরপরে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা যদি দেখি তাহলে তো কাজ এবং শক্তির ধারণা, বল সরণ এবং কাজ, স্থির বল এবং পরিবর্তনশীল বল, বেসিক্যালি এই পার্টটুকু থিওরিটিক্যাল পার্ট। বেসিক্যালি লেয়ারটা বেসমেন্ট বা ফাউন্ডেশন করে দিচ্ছে, পরে যে আলোচনাগুলো আসছে তার জন্য। জি, তারপর আসছে স্থিতিস্থাপক বল, অভিকর্ষ এবং সম্পাদিত কাজ। এখানে একটা কথা বলে রাখি আমি, স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষ এবং অভিকর্ষের কাজ পাবো অবশ্যই। তারপর ওখান থেকে F = mg, নট ভেরি ফার, তাই না? ওজনের ধারণা কিন্তু চলে আসে। ওকে, তারপর গতিশক্তি, গাণিতিক রাশিমালা, স্থিতিশক্তি। বেসিক্যালি আমরা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি বলতে যেটা বুঝি, গতিশক্তি বলতে স্প্রিং এর ম্যাথ গুলো,
তারপর সরলদৈর্ঘ্যের সরলদৈর্ঘ্যের অঙ্কগুলো, এই হ্যাঁ। টাইপগুলো কিন্তু এই জায়গায় তারপর হচ্ছে কি ওই যে গড় বাধার বল অঙ্কগুলো যেগুলো যে গুলি থামিয়ে দিচ্ছে, গাছের ভেতরে পেরেক থামিয়ে দিচ্ছে, সেই অঙ্কগুলো কত কি ভেদ করবে, হ্যাঁ এই ম্যাথগুলো কিন্তু এগুলো চলে আসছে এই কথাগুলোর মধ্যে। হ্যাঁ। জি। তারপরে যদি আমরা চলে আসি আমাদের শক্তি নিত্যতার ব্যবহার, তো শক্তি নিত্যতার ব্যবহার এ অবস্থান আর বি অবস্থানের মধ্যে শক্তি সিমিলার কিনা, শক্তি নিত্যতার সূত্র মেনে চলে কিনা, এই টাইপের ঘয়ের প্রশ্ন অবশ্যই খুবই এগুলো চলে চলে আসে। আসে। হ্যাঁ। তারপর সরল সদিত গতির শক্তি, ক্ষমতা, বল এবং বেগ, এগুলো নিয়েও কিন্তু হচ্ছে কি আমরা আলটিমেটলি মানে যে প্রবলেম গুলো পড়েছি, যে ক্রেন থেকে একটা বস্তুকে সমবেগে উপরে তোলার অঙ্কগুলো, যেখানে আমরা ক্ষমতা এবং বলের এবং বেগের মধ্যে সম্পর্ক করে ফেলি, এক্স্যাক্টলি সেই কথাটা এখানে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছেন, জি, তাই না? সো এগুলো অনেক বেশি গ্র্যাভিটি এগুলো কিন্তু ভাই এমসিকিউ তে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, ছোট ছোট অবশ্যই। সূত্র বাট এমসিকিউ তে চলে আসে। চলে আসে। মানে অনেক ক্ষেত্রে যদি সূত্রটা মাথায় না থাকে তাহলে কিন্তু হুট করে real আসবে time এ না। হঠাৎ করে 1 মিনিটের মধ্যে অ্যান্সার করা টাফ হয়ে যায়। এই জন্য কি করা দরকার জানো? কি ভাই? প্র্যাকটিস। জি, প্রচুর প্র্যাকটিস practice করতে করতে হবে। হবে। এটা ছাড়া কিন্তু আসলে কোনো মানে উপায় নাই। উপায় নাই। এবং এটা শুধুমাত্র মানে আমাদের জন্য না, আপনাদের জন্য না, সবার জন্য প্রযোজ্য যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। জি। আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে। সো প্র্যাকটিস ইজ দি মাস্ট। তারপর সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল ছিল না? জি, আচ্ছা, ওগুলো তো আমরা easy easy বের পারবো করে ইনশাআল্লাহ। ফেলা। আমরা পরবর্তী জি। টপিকে চলে যাই। পর্যায় মাঝখানে কিন্তু অনেকগুলো অধ্যায় বাদ চলে গেছে। আমরা আমরা হারলাম মহাকর্ষ বিকর্ষ আর পদার্থের গাঠনিক ধর্ম। দুইটা। ওখানে কিন্তু পীড়ন বিকৃতি, বাট আমার কি মনে হয় হুকের সূত্র কি বেসিক্যালি নিউটনের থিওরি না? জি, Reaction has an হুকের equal সূত্র কিন্তু representation. শক্তি ক্ষমতার মধ্যে চলে আসে। চলে আসছে কিন্তু প্রত্যয়নী বল। এক্স্যাক্টলি প্রত্যয়নী বল ওখানে চলে আসছে। সো ওখান থেকে কিন্তু আমরা হালকা টাচ এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? আর দিস ইজ ওয়াই আমরা বলছি যে কিছু এক্সট্রা ক্লাস আমরা নিব, এই টপিকগুলোকে একেবারে হারিয়ে যেতে দেব না, ঠিক আছে? কারণ যদি হারিয়ে যেতে দেই এবং আল্লাহ মাফ করুক যদি এখান থেকে কিছু চলে আসে, দেন তো আমরা আমাদের কথা রাখলাম না। জি। আমরা বলেছি যে ওদেরকে একদম বেসিক টু অ্যাডভান্স, ফাউন্ডেশন থেকে শুরু করে একদম প্রো পর্যন্ত নিয়ে যাব, তাই না? জি। উই উইল কিপ টু দ্যাট। সো পর্যাবৃত্ত গতিতে পর্যাবৃত্ত গতিতে চলে যাই। সো প্রথমে যে টপিকটা আসছে পর্যাবৃত্ত স্থানিক কালীন Definition. পর্যায়, ডেফিনিশন এগুলো জ্ঞান হলো কোনো ধরনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউ হ্যাঁ যে এরকম আসে ভাই যে নিচের কোনটি পর্যাবৃত্ত গতি নয় অথবা গতি সরলচালিত গতি নয়, এই হ্যাঁ। প্রশ্নগুলো। তো তারপর হচ্ছে কি সরল চলিত গতি সম্পর্কিত বিভিন্ন রাশি হচ্ছে, আমরা দশা পড়েছি, আমরা পর্যায়কাল পড়েছি, আমরা হচ্ছে কি কম্পাঙ্ক ধনাত্মক করেছি। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসতেছে তখন এখানে, তাই না? আচ্ছা, তারপর কি বলছি, সরল দোলক সম্পূর্ণ বস্তুর অন্তরীকরণ সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে আমরা পড়ি, বই অনেক জায়গায় ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় মনে আছে যে এগুলো কি? আর এই ব্যবকলনীয় সমীকরণ দিয়ে কিন্তু ভাই খুব সহজ ম্যাথ আসে, কম্পেয়ার দিলে মানে একটা দিয়ে সমীকরণ দিয়ে দিবে, বলবে যে একটা আদর্শ কৌণিক কম্পেয়ার করে, হ্যাঁ, কৌণিক কম্পাঙ্ক কত, তুলনা করা। কৌণিক কম্পাঙ্ক যে কৌণিক বেগ, এটা কিন্তু জি। আমরা একটু মেনশন জি, করি, অনেকে কথা ওমেগা কৌণিক কম্পাঙ্ক, ওমেগা কৌণিক কম্পাঙ্ক হ্যাঁ একই। এক্স্যাক্টলি। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আর কি টপিক আছে? সরল দোলন গতি ধারণা, অন্তরীকরণ সমীকরণ এবং ব্যবহার। এই যে সব জায়গায় যখন ব্যবহার দিয়ে দিচ্ছে, বুঝতে হবে এই রিলেটেড যতগুলো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল রিলেটেড যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে, সবই কিন্তু আসলে আমাদেরকে মানে বেগ, ত্বরণ বের করা, তখন বের করা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। গতি শুরু যদি সাম্য অবস্থান থেকে হয়, গতি শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয়, দশা কিরকম হবে, এই এই সিনারিও গুলো আমাদেরকে কিন্তু আসলে ইম্পর্টেন্স দিতে হবে। তারপর সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক, which is very fundamental। তাহলে তো আমরা কিভাবে বুঝবো যে সাইন কার্ভ, কস কার্ভ কেন হয়, এই ব্যাপারটা তো এখান থেকেই আসে। মান বৃত্তের ব্যাপারগুলো এক্স্যাক্টলি। তারপর হচ্ছে কি এরপর একটা ব্যবহার ব্যবহার ঠিক আছে, স্প্রিং ধ্রুবক নির্ণয়, এটা খুবই খুবই simple একটা ব্যাপার। ইজিলি তোমরা করে ফেলতে পারবে, কোনো সমস্যাই হবে না। তো এই টপিকগুলো ভাইয়া আমি মনে করি যে এগুলো নাম্বার তোলার জন্য খুবই ইজি, খুবই ইজি অবশ্যই। এবং এটা শুধুমাত্র জি। এইচএসসি এর জন্য ইজি এরকম না, এটা অ্যাডমিশনের জন্য, মানে একটা কথা যেগুলো যখনই আমরা ফেস করব তখন এখান থেকে নাম্বার তোলা কিন্তু আমাদের জন্য জি। ইজি। এগুলো দিয়ে ভাইয়া আমাদের কিন্তু পরিকল্পনা আছে যত টাইপের ম্যাথ সম্ভব সবগুলো টাইপের ম্যাথ ওদেরকে প্র্যাকটিস করিয়ে দাও। ইনশাআল্লাহ করতে পারবো তো এখন, কারণ যেহেতু সিলেবাস কম, সো আমাদের কাছে সময় যেহেতু একটু আমাদের কাছে কিন্তু সময় আছে, হ্যাঁ তোমাদের কাছে সময় আছে, জাস্ট এখন একটা জিনিসের ঘাটতি, সেটা হচ্ছে তোমাদের রাইট গাইডেন্স। তোমাদের যদি মনোবলটা থাকে আর আমাদের গাইডেন্সটা থাকে, এই দুইটা একত্র হতে পারলেই আশা করা যায় তোমরা ভালো কিছু করতে পারবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পারবে, এটা আমার বিশ্বাস আছে, তাই না? আমরা সর্বশেষ অধ্যায়ে চলে আসছি, ফার্স্ট পেপারে সর্বশেষ First অধ্যায়, paper আমাদের এর সর্বশেষ পেপার এখনো আবার আছে। সো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এখানে আমরা আলোচনা করতে করতে বলছিলাম যে আদর্শ গ্যাস আছে, গতিতত্ত্ব হচ্ছে একটা ইনসাইডের জোক। কেন বলেছি একটু পরে আমরা বুঝতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছি আমরা আদর্শ গ্যাস, এখানে কিন্তু বয়েল চার্লস সূত্র, এটা কিন্তু চলে বলা এসেছে। যাবে PV NRT দেওয়া, বাট PV NRT এর ভেতরের মধ্যেই কিন্তু তোমার গ্যাসের সমন্বয় সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গেলুসেকের সূত্র সবগুলা কিন্তু চলে আসে। আবার এই যে So- গ্রাফগুলো আছে, ঠিক আছে, সমীকরণ যেহেতু বলেছে,
সো গ্রাফ থেকে কিন্তু আমাদের এমসিকিউজ আসবে। আমরা কিন্তু এর আগে ওই যে গতিবিদ্যা চ্যাপ্টারে গ্রাফ দেখতাম, এখন যেহেতু গতিবিদ্যা নাই সো বাকিগুলো গ্রাফ কিন্তু এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্স। হ্যাঁ অবশ্যই অবশ্যই। উদ্দীপক আকারে গ্রাফ দিয়ে দিল বা গ্রাফ ডিরাইভ করতে বললো, এরকম বা গ্রাফ থেকে হয়তো এমসিকিউ তো বললো যে কোনটা সমচাপীয় রেখা, কোনটা সম আয়তনীয় রেখা, P1 হ্যাঁ। then P2 greater than P3 এরকম এই যে টাইপের প্রবলেম এগুলো কেমিস্ট্রিতে অনেক ছিল তাই না? এগুলো কেমিস্ট্রি syllabus আছে। এটা আমার কাছে মজা লাগতো এর জন্য যে এই চ্যাপ্টারটা এখানে মিলে পড়লে পাওয়া যায়। ওখানেও হয়ে যায়। 70% প্রায় cover সেম হয়ে যায়। সেম। হ্যাঁ আমাদের কাছে সিলেবাস কমলেই ভালো তাই না? ওটাই করেছে আলটিমেটলি। এরপর এরপরে কিন্তু ভাই অনেকগুলো জিনিস বাদ। গতিতত্ত্ব অংশটাই বাদ। ম্যাক্সওয়েলের যে স্বীকার্য ছিল, তারপর সিআরএমএস ভেলোসিটি, বর্গমূল গড় বর্গবেগ ভেলোসিটি যেগুলো বেগ যেটা, তারপর হচ্ছে গিয়ে গড় মুক্ত পথ, এই অনেক স্বাধীনতার মাত্রা থেকে শুরু হ্যাঁ করে স্বাধীনতার অনেকগুলো মাত্রা জিনিস। নিয়ে কিন্তু তুমি প্রশ্ন মনে হয় ফেস করো নাই তাই না? আমি আমার লাইফে অ্যাটলিস্ট প্রচুর করছি। জি, হ্যাঁ, জি, মানে জি। স্বাধীনতার মাত্রা ভাইয়া কি কিভাবে বুঝবো? জি। এবং যেহেতু সময় কম সো আপাতত আমরা এটাকে যেহেতু ইগনোর করা হচ্ছে আমার কাছে মনে হয় ভালো হতো তাই না? এটা কনফিউজ করে বাট এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি থাকলে তোমাদের অনেক জোর দিয়ে পড়তে হতো, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাও আমরা এই জিনিসগুলোর জন্য অ্যাডমিশনের কন্টেন্ট কিছুটা বেসিক অবশ্যই দিয়ে বেসিক রাখবো। অবশ্যই রাখবে। এমন হবে না যে তোমাদের এই জিনিসটা পরে আবার নতুন করে জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে, তোমাদের একটা বেস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে ভাই শিশিরাঙ্ক, এটা বরাবরই ইম্পর্টেন্ট ছিল, এখন ইম্পর্টেন্স আরো বেশি। কারণ শিশিরাঙ্কের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইউজ হয় আমাদের জন্য তাই না? যখন আমি এসি কিনবো, এসি কেনার পরে হচ্ছে এই বাসায় বসে আছি, আমাদের কিন্তু এই ডিউ পয়েন্ট নিয়ে চিন্তা করতে হয় যে খেয়াল করেছে কিনা জানি না যে গাড়িতে চলার সময় বাসায় যখন শীতকালে এখন শিশিরে হয় যে বাইরে হচ্ছে শিশির জমে যাচ্ছে, বাইরে কিন্তু কুয়াশা নাই কিন্তু আমাদের গ্লাসে কিন্তু হচ্ছে গিয়ে পানি জমে যাচ্ছে, রাইট? সো এগুলো ব্যবহারিক প্রয়োগ আমাদের রিয়েল লাইফে আছে এবং এই ইম্পর্টেন্স গুলো, এই অঙ্কের যে ইম্পর্টেন্স এমসিকিউ তেও যেরকম পাবো সিকিউ তে পাবো, বিকজ আপেক্ষিক আর্দ্রতার কথা বলে দিয়েছে এবং আপেক্ষিক আর্দ্রতা থেকে এমসিকিউ তে প্রশ্ন পাওয়া কিন্তু খুব একটা কঠিন না। অস্বস্তি বোধ করবে কিনা, স্বস্তি বোধ করবে কিনা, এগুলো সৃজনশীলের জন্য খুবই হ্যাঁ তারপর যে ওই অঙ্কগুলো মনে আছে না যে কতটুকু অংশ মেঘ হয়ে বৃষ্টি পড়বে, রুমের ভেতরে বৃষ্টি, রুমের ভেতরে বৃষ্টি। যখন আমরা এগুলো অঙ্ক করতাম আমাদেরকেও অবশ্যই কেউ না কেউ অঙ্ক করিয়েছেন গুরুজনরা, তো তখন যারা আমাদের ক্লাসে এসে প্রশ্ন বলতো যে রুমের ভেতরে তাপমাত্রা কত হলে রুমের ভেতরে বৃষ্টি পড়বে, তো আমরা চিন্তা করতাম রুমের মধ্যে বৃষ্টি কিভাবে সম্ভব, মেঘ তো দেখতে পাচ্ছি। জি এগুলো আমরা ইনশাআল্লাহ করাবো আপনাদেরকে। তারপর সো আমাদের ফার্স্ট পেপার তো শেষ করে ফেললাম ফার্স্ট পেপারের 5টা অধ্যায়। ফার্স্ট পেপারের 5টা অধ্যায় থেকে কিন্তু আমরা মোটামুটি আইডিয়া করতে পারতেছি যে ওরা যদি পড়াশোনা ঠিকঠাক মতন করে এই সিলেবাসটা শেষ করা কিন্তু বেশি দিনের ব্যাপার অবশ্যই ব্যাপার না। আর আমাদের তো সময় আছে না, আমরা ফেব্রুয়ারি থেকে ইনশাআল্লাহ জুন পর্যন্ত প্রিপারেশনের সময় পাচ্ছি, আবার ওরা এক্সামও দিবে তার পরবর্তীতে তাই না? সো এই প্রিপারেশন টাইমটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় কাজে লাগাই এবং এই মুহূর্তে না অনেক রকম চিন্তা আসবে, অনেক রকম দুশ্চিন্তা আসবে, স্বাভাবিক। আমরা যদি আপনাদের জায়গা হতাম আমাদেরও আসতো এবং আমাদের এখন আসছে, আপনাদের জন্য আসছে, কারণ আপনাদের জন্য আমরা আসলে কেয়ার করি। আমরা জানি না আপনারা কতটুকু বোঝেন বাট উই ডু। সো ওই জায়গা থেকে আমি বলবো যে এখন এই ফ্রাস্ট্রেশন বলেন, টেনশন বলেন, একটু আগে যে কোশ্চেন করছিল একজন যে ভাই ফ্রাস্ট্রেশনে ভুগছি, ডোন্ট লেট ইট কাম এন্ড হার্ম ইউ, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ মানে ঠান্ডা মাথায় বসবো এবং এক এক করে ক্লিয়ার করবো। পারা যাবে। এখন ওদের কমেন্ট কিছু Comment কমেন্ট একটু পড়া পড়া যাক। যাক। আমরা সেকেন্ড পেপারে যাচ্ছি, সেকেন্ড পেপারে যাওয়ার আগে তাদের কমেন্ট গুলো একটু দেখে আসি, তারা কি কমেন্ট করছে, কি জানতে চাচ্ছে। সো আমি শিওর আপনাদের প্রশ্ন আছে, সো লেটস সি। আমরা দেখে নিই যে কমেন্ট কে কি করছে। তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট গুলো কিন্তু তোমরা করতে থাকতে পারো, আমরা কিন্তু কমেন্ট গুলো এখন পড়ছি। তো তোমাদের মধ্যে কমেন্ট করেছো মালিহা হক যে জুনের একটু আগে শেষ করতে পারলে ভালো হয়। আমাদের পরিকল্পনা কিন্তু এরকম যে আমরা মেয়ের মাঝামাঝি বা মেয়ের শুরুর দিক দিয়ে শেষ করে দিব, শেষে একটা কমপ্লিট মডেল টেস্ট নিব। তাই মডেল টেস্টটা কেন আমার কাছে মনে হয় বেশি ওদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কেন কারণ ওরা কিন্তু 10 চ্যাপ্টারের উপরে টেস্ট পেপারের প্রশ্ন দেখে অভ্যাস আছে যে যে আচ্ছা ভেক্টর থেকে একটা আসে, গতিবিদ্যা থেকে একটা আসে, বা বলবিদ্যা থেকে একটা আসে, আদর্শ গ্যাস থেকে একটা আসে, মানে এগুলো কিন্তু ওরা প্রেডিক্ট করতে পারত। এখন কিন্তু পুরো স্ট্রাকচারটাই বোঝাই কয়টা 1 2 3 4 5 প্রশ্ন সৃজনশীল 8টা। তারপর আমি কিন্তু ইটস আ সেফ বেট যদি আমি বলি যে যে কোনো 3টা চ্যাপ্টার থেকে অ্যাট লিস্ট দুটো প্রশ্ন আসতে পারে, তাই না? তাহলে 3 দুগুণে 6 আর বাকি দুটো চ্যাপ্টার থেকে একটা করে 8টা। এবং ইটস জাস্ট আমরা তো অবশ্যই প্রেডিক্ট করতে পারছি না বাট আমরা একটা ধারণা করতে পারি। সো দিস ইজ ওয়াই আমরা যেটা বলছিলাম শুরু থেকে এই প্রতিটা চ্যাপ্টারের গুরুত্ব বেড়ে গেছে। সো ওই গুরুত্বটা আমরা হচ্ছে কি পড়লাম, ঠিক আছে? সব টপিক পড়লাম, অঙ্ক সলভ করলাম, কিন্তু পরীক্ষা দিলাম না। হঠাৎ করে পরীক্ষার হলে এরকম একটা উদ্ভট প্রশ্ন, উদ্ভটের জন্য বলছি কারণ এরকম প্রশ্ন আসলে সচরাচর এর আগে আমার মনে হয় না বাংলাদেশের শিক্ষাবর্ষে কখনো হয়েছে, তাই না? আমাদের জীবন দশায় আর কি হ্যাঁ হয় না। আমরা কিন্তু রেফারেন্স পেতাম যে এই রেফারেন্স হবে, ওদের জন্য কিন্তু রেফারেন্স এখন একেবারে জিরো। এটা আমাদেরই তৈরি করে দিতে হবে এই কোর্সটার মাধ্যমে।
আমরা যেন একটা রেফারেন্স হিসেবে তোমাদেরকে তৈরি করে দিতে পারি যে আমাদের টার্গেট রয়েছে ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে 3 সেট মডেল টেস্ট নেওয়া, ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে আরো 3 সেট মডেল টেস্ট নেওয়া। এই যে 3 সেট মডেল টেস্ট নিব, এই 3 সেট মডেল টেস্টের মধ্যে বুঝতেই পারছো 3 আর 24টা সৃজনশীল তোমরা পাবা এই 5টা অধ্যায়ের উপর। আমরা আশা করতেই পারি ভাইয়া এই 24টা সৃজনশীলের মধ্যে তারা মোটামুটি অ্যানসার করার মতন জিনিসপত্র অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। যদি এখানে একটা যদি আছে, যদিটা হচ্ছে ওই যে শর্ত প্রযোজ্য, আপনাদেরকে আমাদের সাথে ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটা। আচ্ছা, তো আমরা আরো কমেন্ট যদি দেখে নিই, আমাদের এর পরে কমেন্ট করেছে সাদাফ মেহেদি জয়, কবে থেকে শুরু হবে? আমরা বলেছি 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তারপরে কমেন্ট করেছে শ্রী লিঙ্গন কুমার, হ্যাঁ ডেইলি কয়টি ক্লাস হবে? আমরা রুটিনটা কিন্তু এভাবেই করছি, আমরা রুটিনটা এভাবেই করছি যেন তোমরা কি করতে পারো, আমাদের রুটিনটার মধ্যে দিয়ে এমন ফিল না হয় যে তোমাদের অলরেডি একটা নোটিশ আসার কথা সকালবেলা কলেজ হবে। আমরা রুটিনগুলো সেটই করেছি এরকম ভাবে ভাই 4টার পর থেকে ক্লাস করতে পারে, আর ক্লাসগুলো ঘরে বসে আরামসে তারা করতে পারবে, অবশ্যই লাইভে করতে পারবে বা পরেও সে দেখে নিতে পারবে যে কোনো সময়। আর আমরা ডেইলি আপাতত ধারণা করছি 2টা থেকে 3টা ক্লাস থাকবে, খুব বেশি ক্লাস দিব না যেন সে ওভারলোড হয়ে যায়। আচ্ছা, তো আরো কমেন্ট এসেছে, যেমন আমাদের এখানে এসেছে খান আশরাফ জুবায়ের মাহির লিখেছে, ভাইয়া আমি চাচ্ছি যে আগে শর্ট সিলেবাস, আচ্ছা ওটা চলে গিয়েছে। তো আমরা যদি দেখি জায়েদ আল মামুন অন্তু লিখেছে লাইভ ক্লাস কি এফবি লাইভে হবে নাকি জুমে? আমরা এই ফেসবুক লাইভে এই জিনিসটা নিব, ফেসবুক লাইভে নিব, বাট এখানে একটা ব্যাপার আছে, আমাদের টিচার আর তোমাদের মধ্যে একজন কন্ট্রিবিউটর থাকবে। তার কাজটা হচ্ছে তোমরা যে ফেসবুক লাইভে যে কমেন্টগুলো করছো, যেমন একটু আগে আয়মান ভাই কমেন্টগুলো পড়ে শোনাচ্ছিল, আয়মান ভাই আমাদের কন্ট্রিবিউটর ছিল আজকে। তো আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে হচ্ছে, বাট একটা কন্ট্রিবিউটরের কাজই থাকবে তোমাদের ফেসবুক থেকে কমেন্টগুলো দেখা, কমেন্টগুলো দেখে সে ইমিডিয়েটলি আমাদের কাছে নোটিফাই করবে, হ্যাঁ আমাদের কাছে রেসপন্ড করবে, ভাই এই জায়গা থেকে ওরা প্রশ্ন করছে, আপনার এই কথাটা ওরা বুঝতে পারেনি, সো দ্যাট আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি। তোমরা জানো যে অলরেডি এই কোর্সটাতে 4200 প্লাস স্টুডেন্টস অ্যাডমিট হয়ে গেছে আমরা যখন লাইভে আসার আগে, এখন হয়তো আরো বেশি, সো অনেক সংখ্যক স্টুডেন্টস একসাথে পড়বে। সো আমরা যদি জুমে নিতাম জিনিসটা ক্রাউডেড হয়ে যেত, তোমরা কেউ প্রশ্ন করতে পারতে না, আমরা উত্তর দিতে পারতাম, তখন সবাই ওই যে মিউট আনমিউট করার একটা ঝামেলা থাকে, প্লাস হচ্ছে ক্লাসে কেওস ক্রিয়েট হওয়ার ঝামেলা। আর আরেকটা ব্যাপারও কিন্তু আমরা রেখেছি সফটওয়্যার, সেটা হচ্ছে ওদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, কমেন্ট করা হলো না কোনো কারণে, সে কিন্তু পার্সোনালিও আমাদেরকে কমেন্ট প্রবলেম কোশ্চেন কিউএনএ সেকশনে করতে পারে, যেটা কিন্তু সরাসরি আমাদের কাছে চলে আসবে। সো আমরা কিন্তু সেখান থেকে পরবর্তী লাইভে যেও বলতে পারবো যে আমার তোমরা এই প্রশ্নটা করেছিলে, এই প্রশ্নটা আমি দেখিয়ে দিই। আর আমরা কয়েকটা ক্লাসই রাখবো এক্সটেন্ডেড প্রবলেম সলভিং ক্লাস, যেটার মধ্যে আসলে আমাদের নতুন কিছু পড়াবো না, তোমাদের যে প্রবলেমগুলো আছে আমাদের তরফ থেকে মনে হয় যে এই জায়গাগুলোতে প্রবলেম থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা চলে যাচ্ছি এরপরে। আচ্ছা, আরেকটা কমেন্ট করে নিই, এম বিষয়ে লিখেছে, ভাইয়া একটি অনুরোধ, একটি প্রবলেম সলভিং গ্রুপ খুলেন। গ্রুপ খুলতে হবে না তো, আমাদের প্রবলেম সলভিং এর জন্য ডেডিকেটেড একটা ফিচার আছে। তোমরা যখন আমার গতকালের লাইভটা দেখো বা লঞ্চিং লাইভটা দেখো কোর্সের, তখন কিন্তু আমরা সফটওয়্যারের ব্যবহারটা শিখেছি। সফটওয়্যারের ব্যবহারটার মধ্যে Q&A একটা বাটন আছে, ওই বাটনটার মধ্যে গেলে কোন সাবজেক্টের প্রশ্ন, কোন চ্যাপ্টারের প্রশ্ন, সেই দুটো জিনিস ফিল আপ করে প্রশ্নটা করলেই তুমি যদি ফিজিক্সের প্রশ্ন করো আমার নাহিন ভাইয়ের কাছে চলে আসবে, কেমিস্ট্রিতে প্রশ্ন করলে আরমান ভাইয়ের কাছে চলে যাবে, যার কাছে প্রশ্ন তার কাছেই এক্স্যাক্টলি চলে যাবে, জাস্ট তোমার প্রশ্নটা করা বাকি। ইনফ্যাক্ট তুমি ছবি তুলে পাঠিয়ে দিবে, হ্যাঁ যেটা তুমি জুমে করতে পারবে না, এক্স্যাক্টলি তোমার কিন্তু ছবি তুলে কোন একটা জায়গায় সমস্যা হচ্ছে সেটাও তুমি পাঠিয়ে দিতে পারবে। আচ্ছা, তো ভাই আমরা ফিজিক্স ফার্স্ট পেপারটা শেষ করলাম, এরপর আমরা চলে আসি চলেন আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে। হ্যাঁ, তো ফিজিক্স সেকেন্ড পেপার আরো ইন্টারেস্টিং কোশ্চেন একটা আসছিল, খেয়াল করেছিলেন যে যা পড়েছে সবটাকে বাদ দিয়ে ফেলেছে। জি, তো ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য যদি ভাই আমরা দেখি, ফিজিক্স সেকেন্ড পেপারও 11টা চ্যাপ্টার ছিল তাদের নরমালি পড়ার জন্য। তো এই যে 11টা চ্যাপ্টার, এইটা কিন্তু আমি বলবো যে ফিজিক্স সেকেন্ড পেপারটা একটু পড়া কঠিন, কারণ আমি বলবো ফিজিক্স সেকেন্ড পেপারটা কিন্তু ভাই আমার কাছে ইন্টারেস্টিং, অ্যানসার দিয়ে ফুল মার্কস পাওয়া যাবে, কারণ মোটামুটি বোঝা যায় এই সূত্রটাতে এটা আসবে মোটামুটি আমি প্রেডিক্ট করতে পারতাম। তো এই ফিজিক্স সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার থেকে কিন্তু এখন 6টা চ্যাপ্টার বাদ। তো 6টা চ্যাপ্টার বাদ যাওয়ার পরে অবস্থাটা কি? অবস্থা হচ্ছে এই কয়টা জিনিস আমাদের আছে। সো এই কয়টা জিনিস আমাদের আছে ভাই, যদি বাদ যাওয়া চ্যাপ্টারগুলোর দিকে তাকাই, স্থিরতড়িৎ, তারপর ম্যাগনেটের দুটো চ্যাপ্টার, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা হয়েছে। ইনফ্যাক্ট গতকাল ভাই আপনি যখন আমাকে সিলেবাসটা পাঠিয়েছেন, জবাবটা দেখো তো সিলেবাসটা ঠিক আছে না, আমি বলছিলাম ভাই এটা হতে পারে না। কেন হতে পারে না? জাস্ট এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান নাই বলে, কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞান না দিয়ে কিভাবে হতে পারে? যাক, তোমাদের জন্য জিনিসটা যেটা হয়েছে সহজই হবে, আমরা সহজ করে দিব, বাট
এখানে কিন্তু অনেকগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাদ হয়ে গিয়েছে, অনেকগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাদ হয়ে গিয়েছে। এই চ্যাপ্টার গুলোতে কিন্তু অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ অবশ্যই আসছে। এবং যেটা বলছিলাম যে একজন আপনি প্রশ্ন করেছিলেন যে এই চ্যাপ্টার গুলো তো পড়ে ফেলেছি, এগুলোকে আমরা এখন কি করব? ওই যে যেহেতু পড়ে ফেলেছেন অ্যাসাইনমেন্টগুলোকে অবশ্যই রেখে দিবেন এবং আমরা সেগুলোর উপরে অবশ্যই আপনাদের কিছু এক্সট্রা ক্লাস নিব, যাতে করে ওই বেসিক বিল্ডিংটা অবশ্যই থাকে। ঠিক আছে? সো ওটা নিয়ে আপাতত মাথায় আনা দরকার নেই, আমরা শর্ট সিলেবাসে ফোকাস করি। কি বলেন? হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে সবাই করতেছিল, জি, জি, যদি একটু ক্লিয়ার করে দিই। প্লিজ প্লিজ। আমি দিয়েছি, সফটওয়্যার কোথায় দিবেন ভাই, এন্ড সফটওয়্যারটা কই পাবো? আচ্ছা, এটা প্রশ্ন এই প্রশ্নটার করতেছে। উত্তর আমি দেই। আমাদের গতকালের লাইভ কিন্তু ডিটেইলসে বলা আছে, তাও আমি এখন দেই যেহেতু প্রশ্নটা এসেছে। সেটা হচ্ছে, প্রথম কথা, তোমরা যদি আমাদের যে ডেসক্রিপশনে আমাদের কোর্সটা পারচেজ করার লিংক পাবে। আর সবচেয়ে বড় কথা, আজকে কিন্তু অফার চলছে। তোমরা যদি ASG 250 লিখো, এই প্রোমো কোডটা ইউজ করো, ASG 250 লিখো, আজকে রাত 11টা পর্যন্ত কিন্তু তোমরা এই কোর্সটা, 1200 টাকার কোর্স, এমনিতেই অনেক কম, তারপরে এটাকে তুমি 960 টাকাতে পেয়ে যাবে। শুধু আজকের জন্য এই প্রোমো কোডটা আছে। সো এই প্রোমো কোডটা দিয়ে তুমি যখন কিনে ফেলার পরে তারপরে কিন্তু তোমাকে একটা গ্রুপ আইডি দেওয়া হবে। ওই গ্রুপ আইডিটার থ্রুতে তুমি দেখবা যে আমার গতকাল লাইভে এক্সপ্লেইন করা আছে, লঞ্চিং লাইভে এক্সপ্লেইন করা আছে। গ্রুপ আইডিটা দিয়ে তুমি কি করতে পারবা, একটা সিক্রেট গ্রুপে চলে আসতে পারবা। ভাই, সিক্রেট গ্রুপে অলরেডি 3000 প্লাস মানুষ চলে এসেছে। 4000 না? 4000 টা হচ্ছে, বাট বাকিটা হচ্ছে Add হচ্ছে, কারণ ওরা যখন পাঠায় তারপরে আমাদের অনেক এত data এত process load, করতে হয়। এত লোড যে 6 জন মানুষ মিলেও ওদেরকে করতে অ্যাকসেপ্ট পারছে না। করতে অনেক সময় আর লাগে। দুর্ভাবে তো আমরা ফিল্টার করছি, তাই না? সো ওই ফিল্ট্রেশন প্রসেসটা আসলে অনেক লেন্দি। জি, এর জন্য আমরা বলি ভাইয়া, আগে যারা ভর্তি হয়ে যাবে তারা 10 তারিখ থেকে ক্লাসগুলো খুব সহজে সুন্দরভাবে করতে পারবে। এটা এর জন্য আমি বলবো যে যারা পরবর্তীতে ভর্তি হওয়ার কথা চিন্তা করছো, তারা কিন্তু 1-2টা ক্লাস পরে রেকর্ডেড শুনতে হবে। রেকর্ডে শুনতে হবে। হ্যাঁ, সো তোমরা কিন্তু আগে ভর্তি হয়ে গেলে এটা তোমার জন্যই সুবিধা হবে। আমাদের প্রসেসিং এ তুমি দ্রুত চলে আসতে পারবে। তো তোমরা যখন গ্রুপে চলে আসবা, আমি অলরেডি অ্যানাউন্স দিয়েছি, যারা প্রথম দিন ভর্তি হয়েছে তারা 1 তারিখ সফটওয়্যারটা পাবে। সফটওয়্যারের কেন কি, তোমরা যখন ডাটাগুলো দিচ্ছ, সেই ডাটাগুলো আমরা পরে সফটওয়্যারে ইনপুট করি। সফটওয়্যারে ইনপুট করতে তুমি যেদিন ভর্তি হলা তার থেকে 5 দিন বা 4 দিন সময় লাগে। সো তুমি যদি আজকে ভর্তি হও, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে তুমি 4 দিন পরে সফটওয়্যারটা ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। ওই সফটওয়্যারটা কিন্তু শুধু কোশ্চেন অ্যান্সার না, আর অনেক ফিচার রয়েছে, তুমি জাস্ট দেখতে পারো গতকাল লাইভ থেকে। আর ওরা বোধহয় এটাও জানতে চাইছে সফটওয়্যার কিভাবে, ওরা বোধহয় সিক্রেট গ্রুপে পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, সিক্রেট ওখানে গ্রুপে ওরা আসলে ওরা যে ইমেল বা নাম্বার দিয়েছে সেটা ওখানে আমরা যোগাযোগ করে দিব। হ্যাঁ, সো তোমরা বেসিক্যালি আমাদের কাছে কন্টাক্ট করে যত রকম ইনফরমেশন দিচ্ছ, সেখানে আমরা তোমাদেরকে এই সফটওয়্যার লিংক এবং কিভাবে এখানে অ্যাক্সেস পাবা সবকিছু আমরা ইনশাআল্লাহ মানে দিব। তোমার জাস্ট গ্রুপ আইডি যেটা পাবা পারচেজ করার পরে 10 মিনিট স্কুল থেকে, সেই গ্রুপ আইডিটা লাগবে। আর তুমি যেই ইমেল বা ফোন নাম্বার দিয়ে Register কোর্সটা কিনেছো, সেই দুইটা ইনফরমেশন তোমার ফিল আপ করতে হবে। দুইটা বক্স থাকবে, দুইটা বক্সে দুটো ফিল আপ করে তুমি সফটওয়্যার ঢুকে যাবে। I guess that's it. তো তারপরে আমরা যদি চলে আসি ভাই, এই চ্যাপ্টার গুলোর মধ্যে যেগুলো আছে, তাপগতিবিদ্যা, চলতরিৎ, পদার্থবিজ্ঞান আর অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, আমরা কিন্তু বলছিলাম যে এটা হয়তো বা জি, আমাদের কিন্তু প্রেডিকশন ছিল এইটা চলে যাবে আর জ্যামিতিক আলোক বিজ্ঞান চলে আসবে। এবং ব্যাপারটা আসলে অন্যরকম হয়ে এটা গেছে। কিন্তু এখন খুব ইম্পর্টেন্টলি, প্রচন্ড important। মানে আমি জানি এইচএসসি স্টুডেন্টসদের সাথে ভাই যখন আমরা ছিলাম, বা আপনিও জানেন যে অনেক স্টুডেন্টস কিন্তু এটাকে ভয় পায় শেষের দিকে, একটু বড়, সো বাদ দিয়ে ফেলে। আর ভয় পাওয়ার কারণ আছে। আমি বিশ্বাস করি যে আজকে আমাদের লাইভে যারা আছে অনেকেই হয়তো এটার মধ্যে তেমন বেসিকটা নাই, কিন্তু আমরা ইনশাআল্লাহ এই জিনিসটা কিন্তু খুব ডিটেইলসে ক্লিয়ার করব অবশ্যই। এবং শুধু এটা না, প্রত্যেকটাই। এটাকে স্পেসিফিক্যালি বলছি কারণ একটা ভয় অনেক বেশি আসে বাকিগুলোর তুলনায়। বাট এরকম চিন্তা করার কারণে যে ভাইয়ারা বলছে অর্থপরিবাহী বেশি পড়াবে, অন্য পড়াবে না। আমার নট ভেরি লাইক দ্যাট। তো এবার শুরু করি আমরা তাপগতিবিদ্যা প্রথম অধ্যায়। এমনিতে কিন্তু বরাবরই তাপগতিবিদ্যা থেকে আমরা বলতাম যে দেখো, প্রথম অধ্যায়টা তাপ নিয়ে, পরের দুইটা বিদ্যুৎ, পরের দুইটা চুম্বক, পরের দুইটা আলো, তাপ নিয়ে একটা আছে, একটা আসবে, আসতো। এখন দুইটা আসতে পারে। আর এখন তো দুইটা আসা সম্ভবত কারণ পাঁচটা আছে, পাঁচটা চ্যাপ্টার থেকে আটটা আটটা সলিউশন করতে হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু সবই আছে। এখানে কোনো কিছু বাদ আমি কিন্তু এখানে আমিও দেখতে পাচ্ছি না কোনো কিছু বাদ আছে। ওরা যেমন থার্মোমিটারের ব্যাপারগুলো করতো, সেই জিনিসগুলো আছে, এক স্থির বিন্দু নীতি, দ্বি স্থির বিন্দু নীতি, এই জিনিসগুলো। তারপর তাপীয় সমতার মধ্যে কিন্তু শূন্যতম সূত্রটা একটু ব্যাখ্যাও চলে আসে, যেটা জ্ঞানমূলকে বা অনুধাবনমূলকে করতে পারে। অভ্যন্তরীণ শক্তির মধ্যে কিন্তু ভাই অনেকগুলো পার্ট চলে আসতে পারে। হ্যাঁ, এই হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি কিভাবে পরিবর্তন হয় বা ব্যাপারটা কি, এখান থেকে ম্যাথও আসতে পারে, এখান থেকে হচ্ছে কি আমাদের এমসিকিউস বা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলকও আমরা পেতে পারি। জি, তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো শুরুতেই বলা হয়েছে, ধারণা এবং ব্যবহারের মধ্যে কিন্তু এই সিস্টেমের যে প্রসেস গুলো, সমচাপীয় প্রক্রিয়া, সম উষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো কিন্তু এই ব্যবহারের মধ্যে, ওই যে একটু আগে যেটা বলছিলাম, যে ব্যবহার মানেই ওখানে দেখবেন যে যত রকম কেস হতে পারে সেই কেস স্টাডিগুলোর এবং তাদের সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম।
তারপর আসছে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র। এই ধারণার কথাটার মধ্যে মনে হয় ভাই এনট্রপি চলে আসবে। হ্যাঁ এনট্রপির ম্যাথ গুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অবশ্যই অবশ্যই এনট্রপি থেকে ম্যাথ আসার সম্ভাবনা কিন্তু এবার অনেক অনেক বেশি। তারপর আসছে কার্নো ইঞ্জিন, এটা তো সব সময়কার জন্য ট্রেন্ডিং একটা টপিক, এখন আরো ট্রেন্ডিং হয়ে গেল। অবভিয়াসলি। তারপর তাপীয় ইঞ্জিনের মধ্যে রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরটা কিন্তু অনেকেই হচ্ছে কি আগে স্কিপ করতো, অনেকে কিন্তু skip করতো। কিন্তু এটা আমি বারবার করে বলি যে both would like to stress this যে এখন এই শর্ট সিলেবাসে আমরা যেন কোনো কিছু বাদ দেওয়ার চিন্তা না করতে পারি। এখন এটা কিন্তু মাথায় রাখবো ভাইয়া, যে কথাটা বলো খুবই গুরুত্বপূর্ণ। এখন যা আছে খুঁত রাখা যাবে না, একদম পড়ছো সলিড ভাবে পড়তে হবে। রেফ্রিজারেটর, কর্মদক্ষতার সূত্র, এগুলো সূত্র আমি জানি অনেকেই স্কিপ করো, বাদ দাও। সো এই জিনিসগুলো কিন্তু এখন খুব ডিটেইলসে তোমাদের পড়তে হবে, জানতে হবে। সো রেফ্রিজারেটর ইম্পর্টেন্ট, এনট্রপি বিশৃঙ্খলা আবার এখানে নিচেও দেওয়া আছে। এগুলো সবগুলো বেসিক্যালি এই চ্যাপ্টারটা অলওয়েজ বেসিক থাকবে, এবং এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নাই, ভালো করে পড়তে হবে অবশ্যই। পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাই নাকি? স্থির তড়িৎ নাই, চল তড়িৎ আছে। খুবই কনফিউজিং কিন্তু অনেকের জন্য। হ্যাঁ, স্থির তড়িৎ পড়ছি না, চল তড়িৎ পড়বো। বেসিক্যালি আছে, পড়বো। ফার্স্ট অফ অল স্থির তড়িৎ যে আমরা একেবারে পড়াবো না তা না, ওই যে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের এক্সট্রা ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে কথাবার্তা বলবো। বাট যেহেতু এইচএসসি পরীক্ষার সামনে, এবং গতকাল বাবার একটা কথা বলছিলাম, খুব ভালো লাগছে যে আমরা এখন শিক্ষার্থী থেকে পরীক্ষার্থী ফেজে ট্রানজিশনে যাচ্ছি, ঠিক আছে? তো ওই পরীক্ষার্থী ফেজের জন্য আপাতত সামনে কোন পরীক্ষা আমাদের? বোর্ড পরীক্ষা। সো এই বোর্ড পরীক্ষাটাকেই আমরা হচ্ছে গিয়ে এখন কি করব, বেসিক্যালি ফোকাস করব, তাই না? সো এই বোর্ড পরীক্ষার জন্য এই শর্ট সিলেবাস গুলোকে এবারে কি আছে কি নেই এই চিন্তাগুলো যদি আমরা করতে যাই, কিছু সময় নষ্ট হবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ঠিক আছে? আমরা আছি, লিভ দা টেনশন আপ টু আস। আমরা আছি, টেনশন করার জন্য কোনো সমস্যা নাই। সারা জীবন টেনশন, মানে তুমি পড়ার পথে কোনটা বাদ দিলাম না, এই চিন্তাটা আর লাগবে না। তোমার পড়ার পথে সেটা লাগবে যে ভাইয়া এটা পড়তে বলছে আমি পড়ে ফেলি, ভাইয়া এটা পড়তে বলছে আমি পড়ে ফেলি, ভাইয়া এটা দেখাই দিচ্ছে আমি এটা পড়ে ফেলি। এটাই, এই চিন্তাটা থাকলেই আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভাইয়া প্রথমে যে দেখতে পাচ্ছি যে জুলের তাপীয় ক্রিয়া সূত্র Right. রয়েছে। সো এগুলো খুব সিম্পল থিং, বাট এগুলো কিন্তু আসে। চলো তো চ্যাপ্টারটা আমার কাছে ভাই পার্সোনালি খুব মজা লাগতো। কেন জানো? কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা এমন এমন ক্যালকুলেশন তুমি যদি একবার বুঝতে পারো, ইউ ওয়ন্ট ফরগেট ইট এভার। এটা কিন্তু ভুলে যাওয়ার মতো না। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ প্রত্যেকটা লজিক্যাল স্টেপ। অনেক সময় যেমন হচ্ছে গিয়ে অনেক টপিক এরকম যদি ফিজিক্স থাকে যে যদি আমরা একদম ভিজুয়ালাইজ করতে না পারি, বুঝতে পারি না ঠিকঠাক মতো যে কিভাবে কি হচ্ছে, বাট এখানে কিন্তু আসলে এরকম কিছু না, এবং নাম্বার ওঠানোর জায়গাও কিন্তু এটা। জি, h = i² RT, এটা থেকে ইজিলি ম্যাথ করা যাবে। এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে, তাই না? আবার জুলের ক্রিয়ার যে কোনো একটা সূত্রকে ব্যাখ্যা করতে পারে, বলতে পারে উদাহরণগুলোকে। কারণ এই যে অ্যাজ ইউজুয়াল যেটা বলছি আমরা শুরু থেকে, যে এগুলোর প্রত্যেকটারই ইম্পর্টেন্স অনেক বেশি আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক বল, এটা কিন্তু 9 10 ছিল, এখনো আছে। সো খুব কাজে লাগে জিনিসটা। সার্কিট সলভ যখন করতে যাবো তখন কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে তোমাদের, এই ফর্মুলা, এই ছোট ছোট জিনিসগুলো। তারপর একটা ব্যবহারিক আছে। এই চ্যাপ্টারে ইনফ্যাক্ট দুটো ব্যবহারিক আছে, দুটোই খুব ইম্পর্টেন্ট এবং সোজা সিম্পল ব্যবহারিক, যেটা আমরা এবার আশা করছি। আমার মনে হচ্ছে না ভাইয়া ব্যবহারিক নিয়ে অত সমস্যা হবে, কারণ ওরা যেহেতু ঘরে বসে ব্যবহারিকটা দেখছে, হাতে কলমে করার সুযোগ অনেকেই হয়তো পাবে না। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় না ব্যবহারিকটা এবার খুব বেশি চিন্তা করবেন। বাট হ্যাঁ, একটু পড়ে রাখলাম এগুলো থেকে, যে যতটা আমরা অ্যানসার করতে পারি সেটা আপনারা নিজ দায়িত্বেই করতে পারবেন আমি শিওর, এবং আপনাদের স্কুল কলেজে অবশ্যই আর এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের টপিকের মধ্যে চলে আসবে। চলে আসবে, এটা চলে আসবে টপিকের মধ্যে চলে আসবে। তাপে যান্ত্রিক সমতা হচ্ছে কি এখানেও আছে, আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে তো ছিল জুলের তুল্যাঙ্ক, যেটাকে আমরা বলি। তারপরে ভাইয়া কোষের শ্রেণী, অভ্যন্তরীণ আমাদের তারপর আছে শ্রেণী ও সমন্বয় সংযোগ। এক্স্যাক্টলি। সো শ্রেণী ও সমন্বয় সংযোগ রোধের ক্ষেত্রে আমরা জানি, ব্যাটারির ক্ষেত্রে আমরা জানি, ধারকের ধারকের বেঁচে গেছে, বেঁচে গেছে। হ্যাঁ, ধারকের পার্ট কি কিন্তু সবসময় প্রশ্ন কি ধারক, ভাই ধারক কি পড়বো নাকি পড়বো না? পড়বো না, স্থির হয়ে পড়বো না, পড়বো কিন্তু নট ফর এইচএসসি। হ্যাঁ। সো তারপর কি আছে? কার্শফস ল বা কিরশফস ল আর কি বেসিক্যালি। এটা তো ভাইয়া সুপার ইম্পর্টেন্ট, সবসময় সবসময় সার্কিট মাইনিং কার্শফস ল দিয়ে সলভ করতে হবে তোমার। দুটো সিম্পল সূত্র কেসিএল ইজিলি করে ফেলতে পারবে। এগুলো আমরা খুব মজা করে টেকনিক সহকারে পড়াবো, সো দ্যাট তোমাদের যেন বড় জটিল সার্কিট সলভ করতে কোনো প্রবলেম না হয়, একটা প্যাটার্নে ফেলে দিব, ওই প্যাটার্নই বারবার সলভ করতে পারবো। আর ফাইনালি আছে শান্টের ব্যবহার, ওটাও আলটিমেটলি কার্শফ থেকেই কিন্তু আসে, ওই যে ভোল্টেজ ডিভাইডার রুল থেকে নিয়ে আসছে। হুইটস্টার ব্রিজ, হুইটস্টার ব্রিজ, ওই যে এই চলে আসছে, ব্যবহারিক চলে আসছে। দেখছো, ব্যবহারিক কিন্তু চলে আসবে। জি। তাহলে চলো তুমি চ্যাপ্টারটা ভাইয়া পুরোটাই করতে হবে। বেসিক্যালি দেখেন আমাদের তাপগতিবিদ্যাটাও কিন্তু বাদ দেওয়ার কোনো জায়গা নেই। সেকেন্ড পেপারটা স্ট্রেট ফরওয়ার্ড, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। পরবর্তীতে আসি তাহলে আমরা।
তারপরে ভাইদের দেখি ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান। এখানে ওদের জন্য একটা বড় রিলিফ আছে, আমরা দেখাচ্ছি। চলো, যে এটা কিন্তু খুব মজার একটা পার্ট আছে, যে তুমি ওই পার্টটা একটু ভালো করে পড়লে বাকিগুলো পড়তে হবে, বাট ওইগুলো পড়লে তোমার কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি টেনশন ফ্রি। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তড়িৎচুম্বকীয় তরঙ্গ স্পেকট্রাম থিওরির মধ্যে পড়ছে, এগুলো আমরা অবশ্যই বুঝবো সবাই। তারপর তরঙ্গমুখ হাইগেন্সের যে ল আছে, ধারণা এবং তরঙ্গমুখ, এই ধারণাগুলো আমরা অবশ্যই পারবো। যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আলোর ব্যতিচার। জি, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আলোর ব্যতিচার এটা কিন্তু তরঙ্গ ধর্ম, অনধর্মের মধ্যে পড়ছে না। আর তরঙ্গ ধর্ম এটা বোঝার জন্য আমাদের সেই তরঙ্গ চ্যাপ্টারে উপরিপাতন নীতি সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে হবে। তাছাড়া কিন্তু আমরা আসলে আলোর ব্যতিচার নিয়ে কথা বলতে পারবো না। তরঙ্গের একটা অংশ কিন্তু এখানে চলে আসছে। এক্স্যাক্টলি, আলোর ব্যতিচারের মধ্যেই তো যে তীব্রতা কম বেশি হওয়ার ব্যাপারটা আছে, তীব্রতার সমীকরণ, এই ব্যাপারগুলো কিন্তু এখানে যেহেতু বলছি যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারছি যে আমাদের যে ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, এই এই টার্মগুলো কিন্তু এত আমাদের সেন্টিমিটার এত মিলিমিটারে কয়টি ডোরা থাকবে, এই জিনিসগুলো। তারপর দুটো পরপর উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা, বা একটা উজ্জ্বল এবং অন্ধকার ডোরা, এই টার্মিনোলজি গুলো কিন্তু খুবই কনফিউজিং, এটা আমি স্বীকার করি। বাট যেহেতু সময় পাচ্ছি, আমরা আশা করি কনফিউশনটা অনেক একদম ক্লিয়ার করে ফেলবো একদম ইনশাআল্লাহ। এখানে ভাই কিন্তু ওদের আরেকটা রিলিফ যে অপবর্তন নেই, সমাবর্তন নেই, এই কঠিন টপিকগুলো যেগুলো ওদের কাছে কঠিন লাগতো সেই হ্যাঁ। টপিকগুলো কিন্তু ওদের এগুলো নেই। নেই। সো সি অলস নট, মানে এখানে এই পোরশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থিওরির জন্য ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশনের জন্য, যেটা আমাদের হচ্ছে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক। আচ্ছা, মনে আছে না, সরি। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। তো আমাদের এরপরে আধুনিক পদার্থ, আধুনিক পদার্থবিজ্ঞান সূত্র, এখানেও কিন্তু অনেক বড় একটা পোরশন আসলে নাই। জি, নাই নিয়ে আগে কথা বলবো না, যা আছে নিয়ে কথা বলবো, যা আছে এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, সো আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা এবং জড় কাঠামো এবং অজড় কাঠামো, এটা কিন্তু বুঝতেই পারছি থিওরিটিক্যাল আলাপ। এটার উপর বেস করে পরবর্তীতে আমরা হচ্ছে কি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কথাবার্তা করবো। এখন এখানে দুটো জিনিস আছে, গ্যালিলিয়ান রূপান্তর এবং লরেন্জ রূপান্তর। এই দুটো কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল দেখে এসেছি যে একটু ইগনোর করে যাওয়ার প্রবণতা আছে। থিওরি টাইপের, এটা দিয়ে কিন্তু ম্যাথ আসে, ভালো ম্যাথ আর খুব ইন্টারেস্টিং সবথেকে বড় কথা এটা। আমার কাছে মনে আছে ভাইয়া, আমি এই জিনিসটা এইচএসসি লাইফে যতটুকু না বুঝতাম, ভার্সিটিতে যখন বইয়ের ফার্স্ট ইয়ারে, তখন আমাদের ফিজিক্স physics ফর ইঞ্জিনিয়ার্স বুক, যে বইটা তো আছে, ওই বইটার মধ্যে আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে যে মানে একই সময় বোম ব্লাস্ট হলো, একজন 10 মিনিট পরে শুনতে পারলো, আর আরেকজন একজন সঙ্গে সঙ্গে একটু সার্টেন ডিসটেন্স আছে কত দূরে ছিল, এরকম টাইপের ম্যাথ। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, প্রশ্নটা পড়লেই মনে হয় ইন্টারেস্টিং, চমৎকার একটা প্রশ্ন। এবং ঘটনা হচ্ছে এই লরেন্স রূপান্তর যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু ওদের মধ্যে একটা ভয় থাকে, জি, যে বুঝতে পারি না, জি, বা ঠিক আছে ইগনোর করে যাই, উই আর নট গোইং টু ডু দ্যাট দিস টাইম অ্যাট লিস্ট। এটা খুব ক্লিয়ারলি তোমাদের পড়িয়ে দেওয়া হবে, যেন এটা খুব ভালোভাবে তুমি যদি জানা থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশন গুলো করে ফেলতে পারো। তারপর আসছে আপেক্ষিকতা, এটা বরাবরই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব সময় সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এই তিনটা কনসেপ্ট থেকে প্রত্যেকবারই ম্যাথ হয়। এবার আমার কাছে ম্যাথ এখানে তো মুভিও পেয়েছে না, জি, ইন্টারস্টেলার মুভি হয়ে গেছে। সো এটা এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমার কাছে মনে হয় ভাই এই চ্যাপ্টারটা থেকে দুইটা আসতে পারে, আসার মতো অবশ্যই আসতে পারে আমার কাছে মনে হয়। এটা দেখি প্রেডিকশন, বাট প্রত্যেকটা থেকে যে একটা আসছে এটা তো কনফার্ম, এটা তো কনফার্ম। তারপর কোন চ্যাপ্টারগুলো থেকে সেকেন্ড ইনিংসে খেলা হবে সেটা হচ্ছে গিয়ে সময় বলে দিয়েছি সময়। আমরা সাজেস্ট করবো যে এখন যেহেতু অলরেডি সিলেবাস ছোট, এটা থেকে আর বাদ দেওয়া দরকার নেই, সবগুলো প্রত্যেকটা লাইন আমরা ভালো ইনশাআল্লাহ ভালো করে করব। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এরপর আমরা যদি আসি আমাদের লাস্ট চ্যাপ্টার আজকে, হ্যাঁ, অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স। তো এই অধ্যায়টা কিন্তু ভাই একটু আগে বলছিলাম যে এই অধ্যায়টা অনেকেই বাদ দিয়ে ফেলে, বাট এখন কিন্তু এই অধ্যায়টা পুরোটাই আছে। আমি পুরোটাই আছে, কিছু বাদ নাই, একটা অংশ বাদ যায়নি। বইয়ে যা যা আছে এই অধ্যায়ের টাটা সবকিছুই দেওয়া আছে। এক্স্যাক্টলি। সো এই অধ্যায়টা যারা যারা এখনো ভালো করে করো নাই, তারা আমাদের কোর্সে এনরোল করে ফেলো। আমার অলরেডি এই অধ্যায়টার উপরে ইউটিউবে প্লেলিস্ট করা আছে, সো সেই জায়গা থেকে তোমরা আইডিয়া নিয়ে ফেলতে পারো। খুবই ক্লিয়ারলি এই অধ্যায়ের কনসেপ্টগুলো আশা করি বুঝিয়ে দেওয়া যাবে, ইনশাআল্লাহ, যেন তোমাদের ম্যাথস বা অন্যান্য জিনিসটা প্রবলেম না হয়। সেমিকন্ডাক্টর থেকে অনেকে থিওরি বুঝি বা ম্যাথ পারি না, সো ম্যাথ নিয়ে ডেডিকেটেড আলোচনা থাকবে এই কোর্সটাতে। তো এখানে ভাই অনেকগুলো জিনিসই আইসিটি, নম্বর পদ্ধতি, বাইনারি অপারেশন, এইগুলো নিয়ে আশা করি তেমন একটা সমস্যা হয় না, বাট এগুলো আমরা খুব ভালোভাবে দেখিয়ে দিব। আইসিটিতেও দেখানো হবে, আইসিটি কোর্সও এই এইচএসসি ক্র্যাশ কোর্সের মধ্যে ইনক্লুডেড। আর সাথে উপরের যে জিনিসগুলো রয়েছে এই কয়টা জিনিস খুবই ভালোভাবে তোমাদেরকে আয়ত্ত করিয়ে দেওয়া হবে। সো ট্রানজিস্টর, ডায়োড, এই জিনিসগুলো নিয়ে আশা করি কোনো চিন্তাই থাকবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তোমরা বের হতে পারবে। তো আমরা কিন্তু দেখে ফেললাম ফিজিক্সের সকল চ্যাপ্টার। হ্যাঁ, ফার্স্ট পেপারও শেষ, সেকেন্ড পেপারও শেষ। আপনার ভাই কি প্রেডিকশন যে এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, বা এটাই আসবে? ফার্স্ট অফ অল কাম সে ইট ব্যাচি, কারণ 8টা প্রশ্ন 5টা চ্যাপ্টার, সবগুলোতেই আসবে।
তাপগতিবিদ্যা, এখান থেকে দুটো আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় আছে। তারপর আধুনিক পদার্থবিজ্ঞান, যেখান থেকে দুটো আসতে পারে। যদি এখান থেকে দুটো না আসে, দেন চলতরিৎ থেকে আমরা চিন্তা করতে পারি যে কারণ কার্শফের ল আছে ওখানে, মিটার ব্রিজ আছে ওখানে, তারপর জুলের ক্রিয়াগুলো আছে। আমার কাছে মনে হয় ভৌত বিজ্ঞান থেকে একটা আসবে, কারণ এটা আসলে ছেলেপেলেরা যে যেহেতু হচ্ছে গিয়ে অত এখন টপিক নেই, এখানে টপিক নেই, অবকলন থাকতো তাহলে একটা কম্পিটিশন হচ্ছে কিন্তু এখন নাই। আর অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, যেহেতু এই চ্যাপ্টারের বিবৃতি যা দেখলাম সবথেকে লম্বা, যারা লিস্ট সবথেকে লম্বা, সো এটা থেকে কিন্তু দুটো আমরা এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, এক্সপেক্ট করতে পারি এটাই। তাহলে এই হচ্ছে আমাদের গাইডলাইন নিয়ে আলোচনা। জি ভাই বলেন। এখানে একটা কথা বলি, সরি, এটা হচ্ছে কি যখন আমরা বলছি যে এখান থেকে দুটো আসতে পারে, একটা আসতে পারে, ডোন্ট থিংক যে আমরা হচ্ছে কি ভবিষ্যৎবাণী করছি। উই ডু নট হ্যাভ দ্যাট পাওয়ার, আই ডোন্ট হ্যাভ লিস্ট। সো ঘটনা হচ্ছে যে আমরা এটা প্রেডিকশন, বাট তার মানে এই না যে আমি বলেছি যে ভূতত্ত্ব বিজ্ঞান থেকে একটা আসবে তাই বলে এটা কিন্তু কম গুরুত্ব দিব। আমি আবারও বলছি, আমরা কিন্তু ভাই ওদেরকে সবসময় এই মেসেজটা দিতে চাই যে এখন যদি সিলেবাস কম, এটা থেকে আর তুমি কমাও না। এটা এখন তুমি এমন ভাবে পড়বা যে এটাই তোমার একদম সর্বোচ্চ, যতটুকু পড়া যায় ততটুকু। ইনফ্যাক্ট আমি বলবো যে তুমি নিজেকে জিজ্ঞেস করবা যে পড়াটা পড়ছো এটা ইনাফ কিনা। আমি এটা জানি যে বেশিরভাগের ক্ষেত্রে এই উত্তরটা হবে না। কেন? কারণ তুমি নিজেরাই কনফিডেন্স পাচ্ছ না। সো এই জিনিসগুলো স্বাভাবিক, কনফিডেন্স না পাওয়ার কথা। ওদের ব্যাচটা দেখেন কতটা সময়, অনেক লম্বা সময় বাইরে ছিল। সো আলটিমেটলি ওদের ক্ষেত্রে এই জিনিসটা স্বাভাবিক। সো আমাদের দায়িত্বই কিন্তু এটা, ওদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা, যেন ওরা চ্যাপ্টারগুলো থেকে ক্লিয়ার বুঝতে পারে যে আমি এখন এই চ্যাপ্টারটা পারবো, এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি সলভ করতে ডিল করতে পারবো ইনশাআল্লাহ। না, আমরা পারবো, আশা করি, তাই না? আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এবং মনোবল রাখেন, সবথেকে বড় কথা এটা সবাই বলছি, আমরা মনোবল রাখতে হবে আমাদেরকে। আর আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা সম্বন্ধে কিছু না বললেই নাই। আমাদের যেহেতু গতকাল রাতে নোটিশ এসেছে, নোটিশ আসার পরে কিন্তু আমি নাইহান ভাইয়ের সাথে যোগাযোগে ছিলাম, সকালবেলা আমরা মিটিং করেছি, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের নিয়ে ভাবছি। সো আমরা যেটা দেখলাম যে আমরা তো অলরেডি লাইভ ক্লাস দিচ্ছি, হ্যাঁ লেকচার শিট দিচ্ছি, লাইভ ক্লাস লেকচার শিট। এটা কিন্তু খেয়াল করো, আমরা লাইভ ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমরা যেহেতু প্রত্যেকেই যারা এই ক্র্যাশ কোর্সে আছে প্রত্যেকেই অভিজ্ঞ প্রত্যেকের জায়গা থেকে, সো খুবই অল্প কথায় আমরা তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝিয়ে ফেলতে পারবো। এটা যারা অভিজ্ঞ হচ্ছে তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা পারে। সো আমাদের এইটার সাথে কিছু বলার আছে, সেটা হচ্ছে লেকচার শিটটা আমরা যে বছর বছর পড়াচ্ছি, আমাদের কিছু কন্টেন্ট আইডিয়া আছে যে এই জিনিসগুলো দরকার, রিডিং ম্যাটেরিয়ালসটা। আমার কাছে কিন্তু ভাই মনে হয় পরীক্ষার আগের দিন রাতে ভিডিওর চেয়ে বেশি কার্যকর হচ্ছে এই লেকচার শিক্ষা। অবশ্যই, কারণ আমি যদি লেখা থেকে না পড়ি, যেমন আমরা আগে যেটা করতাম যে নোট করানোর চেষ্টা করতাম, তাই না? সো সেই জি, তো আমাদের এই লেকচার শিটটা যেটা, এই লেকচার শিটের ব্যাপারটা কিন্তু ওরা নোট করার ব্যাপারটা থেকে বের হয়ে আসতে পারছে। ওদের সময় কিন্তু এখন খুব বেশি নাই। সো সময় বাঁচানোর জন্য আমরা যে ক্লাসটা নিব ইনস্ট্যান্টলি সেটা লেকচার শিট দিয়ে দিব। সো তোমাদের কিছু কমেন্ট আমরা একটু দেখবো, কমেন্ট দেখতে দেখতে আমরা বাকি কিছু জিনিসও শেয়ার করব। একটু বাকি কিছু জিনিস শেয়ার করে তোমাদের কমেন্ট দেখছি। সো তোমরা কমেন্ট করতে থাকো, কিন্তু আমরা এখন কিন্তু কমেন্ট পড়বো। মডেল টেস্ট ভাই, এটার ইম্পর্টেন্সের মধ্যে আর কি বলবো, কারণ ওরা কিন্তু এখন যে রেফারেন্স গুলো পাচ্ছে মডেল টেস্টে, সেগুলো 10টা চ্যাপ্টারের উপর। হ্যাঁ, 5টা চ্যাপ্টারের উপর মডেল টেস্ট নাই, এই পর্যন্ত মডেল টেস্ট নাই। সো তুমি কিন্তু জানবা না যে তোমার অ্যাকচুয়ালি কোনটা আগে অ্যানসার করতে হবে, কোনটা পরে অ্যানসার করতে হবে। আগের ক্ষেত্রে বলা যায় যে আমার এইটা অ্যানসার করতে সময় লাগে বেশি, এটা আমি পরে অ্যানসার করব, এটা অ্যানসার করতে সময় লাগে কম, এটা আমি আগে অ্যানসার করব। বাট এখন যদি জিনিসগুলোই এমন হয় যে সকলেই বেশি সময় লাগে, তার মধ্যে ক্যাটাগরাইজ করবে কিভাবে, সেই গাইডলাইন গুলো কিন্তু আমরা ভাই দিয়ে দিব যে তুমি এটা আগে টার্গেট করবে, কারণ এটা থেকে ভুল যাওয়ার সম্ভাবনা কম। ওই যে যদি একটু কনসেপচুয়াল, ওই যে তুমি একটু পরে টার্গেট করো, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে, কনফিডেন্সটা পাওয়া পরীক্ষা। এক্স্যাক্টলি। তো আমরা সলভ ক্লাসগুলোতে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করে দেব। আর মডেল টেস্টের সিকিউ এমসিকিউ দুইটা মিলিয়ে হবে ইনশাআল্লাহ। সো তোমরা যেন মনে হয় একটু প্রি এইচএসসি পরীক্ষা দিচ্ছ, কারণ ডাইরেক্ট তুমি এইচএসসি পরীক্ষা দিতে গেলে কি হবে, যেহেতু এখন কলেজ কর্তৃক টেস্ট পরীক্ষা নিচ্ছে না। সো কলেজ কর্তৃক ওদের কিন্তু এক্সাম যাওয়ার একটা বেশ মানে ক্রেভিং আছে যে ওরা এক্সাম দিতে চায়, ওরা নিজেদেরকে টেস্ট করতে চায়। করোনার মধ্যে এই জিনিসটা কিন্তু অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট। আমরা যে এই জিনিসটা এনেছি যে সিকিউ সহ তারা পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু আমরা অনেক স্ট্রাগলের পরে। কেন? আমরা চিন্তা করেছি ওদের পার্সপেক্টিভ থেকে যে ওরা শুধু এমসিকিউ পরীক্ষা দিচ্ছে, বাট সিকিউর তো চেষ্টা হচ্ছে না। আর পরীক্ষাটা তো ওই 3 ঘন্টা শেষ করতে হবে। সো ওই প্রিপারেশনের জায়গাটা, প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না আসলে 5টা সৃজনশীল, 5টা চ্যাপ্টারে 8টা সৃজনশীল কিভাবে আসে, কোনটা আগে টার্গেট করব, কোনটা পরে টার্গেট করব, এটার একটা নমুনা আমরা যেন ওদেরকে দেখিয়ে দিতে পারি। রাইট। আর এইগুলো তো দিচ্ছি আমরা, এইগুলোর সাথে আরেকটা জিনিস আমরা নিয়ে এসেছি, আমি আর নাহিয়ান ভাই মিলে আলোচনা করে, সেটা হচ্ছে এই কনসেপ্টগুলো তো শর্ট সিলেবাসের উপরে থাকবেই, সাথে তোমরা যেহেতু অনেকগুলো চ্যাপ্টার দেখেছো ইম্পর্টেন্ট বাদ চলে গিয়েছে, সেগুলো যদি পরে চলে আসে কি করবা। সো সেজন্য আমরা যেটা করলাম, আমরা কয়েকটা এক্সট্রা ক্লাস নামে কয়েকটা ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো এইচএসসির জন্য, শর্ট সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ না, আমরা বলে দেব ক্লাসের শুরুতে, বাট ওই চ্যাপ্টারগুলো হবে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো নিয়ে। অল্প করে অ্যাডমিশনের জন্য ছোট্ট করে আমরা বেসিক দিয়ে রাখবো, সো দ্যাট তোমার কাছে একদম মনে না হয় এটা ভুলতে বসেছো।
তোমরা যেন পরবর্তীতে কোনো সময় যদি এইচএসসি শেষ হয়ে যায় তারপর যেন তোমরা ইমিডিয়েটলি সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, আর কেউ যদি সময় বের করতে পারো এর মাঝখানে তাহলেও দেখে নিতে পারো। তো আমরা একদম ইম্পর্টেন্ট পার্ট গুলো আলোচনা করবো, যেগুলো আমরা শর্ট সিলেবাস সেটা একদম A to Z, আর যেগুলো আমাদের বাদ চলে যাওয়া চ্যাপ্টার সেগুলোর আর থিওরি বা বেসিকের যে অংশগুলো যেগুলো হচ্ছে ভূমিকা বা ওগুলোতে লেখা থাকে সেগুলো আমরা কম আলোচনা করবো, বাট যেগুলো এডমিশনের জন্য জরুরি সেই আলোচনাগুলো আমরা করে দেব। অবশ্যই করে দেবো। হ্যাঁ, সো আমরা এই কয়টা লেয়ারে আমাদের ফিজিক্সটা শেষ করবো আমি আর নাহিয়ান ভাই মিলে ফেব্রুয়ারি টু জুন, ফেব্রুয়ারি টু মে এর মধ্যে ইনশাআল্লাহ তোমাদের কোর্সটা শেষ হয়ে যাবে পড়ানোর পার্টটা, দেন জুনে পরীক্ষা সলভ ক্লাস, পরীক্ষা সলভ ক্লাস ইনশাআল্লাহ। তো আমরা কমেন্ট দেখে নিই, তোমাদের কমেন্ট দেখে আমরা আমাদের আলোচনাটা শেষ করব। সো যাদের এই আমাদের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা সম্বন্ধে কি কি কমেন্ট রয়েছে সেই জিনিসটা তোমরা জানো। তো তোমরা কমেন্ট করছো অনেকে যে আলিফ মাহমুদ লিখেছো ভাইয়া যারা ডে শিফট তারা কিভাবে ক্লাস করবে। আমরা বললাম আমাদের সবগুলো ক্লাস প্রথমত 4টার পরে লাইভ হয়, এক। দ্বিতীয়ত আমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেডও থাকে, ইন কেস তুমি 4টার পরে আসতে হলো তোমার বাসায় সেই ক্ষেত্রে কিন্তু তুমি ক্লাসগুলো মিস করবে না, সেই ক্ষেত্রে ক্লাসগুলো কিন্তু তোমার থাকবে, মানে ক্লাসগুলো রেকর্ডেড রূপে থাকবে। ইনফ্যাক্ট তোমার স্ক্রল করে করে উপস্থাপনা সফটওয়্যারে কিন্তু সব সাজানো। তুমি আমার প্রমোশনাল যে ভিডিওটা ছিল যে আমরা যখন লঞ্চ করেছি সেই লঞ্চের ভিডিওটার মধ্যে কিন্তু দেখতে পারবা যে কিভাবে সফটওয়্যারটা ইউজ করতে হয়। তো তোমরা কিন্তু ওটা দেখলেই বুঝতে পারবা যে আসলে ভাইরা আমাদের সময় বাঁচানোর জন্য কত কিছু করে রেখেছে। তো তারপরে প্রশ্ন আসছে যে রিডওয়ান লিখেছে স্যার আপনাদের কি কমার্স হিউম্যানিটিস দের নিয়ে কোনো প্ল্যান আছে? হ্যাঁ অবশ্যই, কমার্স হিউম্যানিটিস তারাও তো আলটিমেটলি শর্ট সিলেবাসটা পেয়েছে, সো তাদের জন্য আমরা ইমিডিয়েটলি গতকাল সিলেবাসটা আমরা ইমিডিয়েটলি এইচএসসি যারা পরীক্ষার্থী সায়েন্সের বাইরে তাদের জন্য আমরা পরিকল্পনা নিয়ে আসছি। আমরা 1-2 দিনের মধ্যে সেটার রুটিন সিলেবাস পাবলিশ করে দেব। অলরেডি তোমরা টেন স্কুলের অ্যাপসে গেলে কিন্তু দেখে ফেলবা যে ব্যবসায়িক উদ্যোগ, অর্থনীতি এই বিষয়গুলো চলে এসেছে, এই বিষয়গুলো কি কি কন্টেন্ট করানো হয়েছে চলে এসেছে, গতকাল রাতে আমরা ডিজাইন করেছি এই জিনিসগুলো। তারপরে আয়ান লিখেছো ভাইয়া যাদের স্টাডিতে গ্যাপ আছে তাদের বুঝতে কি খুব বেশি প্রবলেম? নো, অ্যাবসলিউটলি নো। আমরা ধরেই নিব যে তুমি যদি আগে পড়েও থাকো আমরা ধরেই নিব তোমার যে এতটা একটা গ্যাপ গেল, সো তোমাকে আমরা এমন ভাবেই গাইড করতে চেষ্টা করব যেন বেসিক থেকে মানে একদম জিরো থেকে তুমি গড়ে উঠতে পারো। শর্ট সিলেবাসে তোমাদের একদম জিরো থেকেও গড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সেটা আমি আর নাহিয়ান ভাই মিলে ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন আমরা যদি দেখি আমাদের এরপরে আসছে যে ভাইয়া কলেজ খুলে দিলে আমাদের এই রুটিন কিভাবে মেইনটেইন হবে? ভাইয়া আপনি যদি বলতেন। কলেজ খুলে গেলে তখন আমরা ব্যাপারটাকে কম্পার্টমেন্টালাইজ করে ফেলবো, তাই না? সো যখন কলেজের টাইম হবে কলেজের টাইমে কলেজ করব, এবং তারপর আমরা যখন হচ্ছে গিয়ে এখানকার লাইভ ক্লাসগুলোকে আমরা এমন ভাবে সেট করব যাতে করে কলেজের টাইমের সাথে ক্ল্যাশ না করে। ইন এনি কেস ক্ল্যাশ করে গেছে তখন রেকর্ডেড সিনারিওতে আমরা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাপারগুলোকে দেখব, ঠিক আছে? আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করে দিই। জি, জি, জি। আরেকটা কোশ্চেন হচ্ছে মোহাম্মদ আরিফুর রহমান, সে কোশ্চেন করেছে ভাইয়া অনলি ফিজিক্স পড়তে পারবো কিনা? না, আমাদের এই পুরো প্রোগ্রামটা একটা কমপ্লিট প্ল্যান। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটার ক্ষেত্রে বেস্ট টিচারদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে তোমাদেরকে যথার্থ গাইডলাইন দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা কোর্সের মূল্যটাও এমন রেখেছি যে একটা কোর্স তুমি অন্য জায়গা থেকে নিতে গেলে যেরকম তার চেয়েও কমে তোমরা আমাদের এখানে পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সব একসাথে পেয়ে যাবে। তো ভাইয়া আমার মনে হয় আমরা আজকে অনেক আলোচনা করলাম, আশা করি এই আলোচনাগুলো আমাদের সবার জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। শুধু এই আলোচনাটা একবারের জন্য না, আমরা আমাদের কোর্সে যখন তোমরা চলে আসবে তখনও কিন্তু আমরা এরকম গাইডলাইন মূলক ক্লাস রাখবো, যে গাইডলাইন মূলক ক্লাসে আমি আর নাহিয়ান ভাইয়া মিলে তোমাদেরকে ফিজিক্সের মধ্যে তোমাদের আপডেট কতটুকু কি করেছো, কোন জায়গায় তোমরা বেশিরভাগ স্টুডেন্টসরা ভুল করছো সেই জিনিসগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে তোমাদের স্ট্যাটিস্টিক্সে দেখলাম এই জায়গাগুলোতে ভুল করো তোমরা, সো এই জিনিসগুলো কিন্তু আমরা ধরিয়ে দিব। সো আশা করি তোমাদের এই পুরো কোর্সের জার্নিটা অ্যামেজিং একটা জার্নি যাবে। সো এই বলে আমি শেষ করছি, নাহিয়ান ভাই যদি কিছু বলেন। ওয়েল, আপাতত হচ্ছে গিয়ে অপার যা বলেছে তাই, বাট এতটুকু যোগ করব যেটা আমি এর আগেও বলেছি, প্রচুর প্র্যাকটিস করতে হবে, মনোবল শক্ত রাখতে হবে, এবং আমাদের গাইডলাইনটা একটু কষ্ট করে ফলো করতে হবে, হুইচ ইজ আই নো একটু টাফ হতে পারে বিকজ আমরা আপনাদের বেস্ট চিন্তা করে দেওয়ার চেষ্টা করবো, বাট যদি আমাদের কথা শুনতে পারেন আপনারা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহ অনেক দূরে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।